ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ক্লাস। যে যেখান থেকে ক্লাসটি দেখছো সবাইকে স্বাগতম। আজকে আমরা পড়ব নবম দশম শ্রেণীর অষ্টম অধ্যায়, যার শিরোনাম হচ্ছে রসায়ন ও শক্তি, কেমিস্ট্রি অ্যান্ড এনার্জি। সপ্তম অধ্যায়ে আমরা দেখেছি বেশিরভাগ বিক্রিয়া সংঘটিত হওয়ার সময় তাপ নির্গত হয়। যেমন কাঠ, কয়লা, প্রাকৃতিক গ্যাস পুড়িয়ে আমরা রান্না করি, গাড়ি চালাই, অর্থাৎ এক্ষেত্রে তাপ নির্গত হয়। প্রশ্ন হলো, এই তাপের উৎস কোথায়? প্রত্যেকটি রাসায়নিক বস্তু এক ধরনের শক্তি ধারণ করে, যা বিক্রিয়ার মাধ্যমে তাপশক্তিতে রূপান্তরিত হয়। তাহলে প্রত্যেকটি পদার্থ কি করে? এক ধরনের শক্তি ধারণ করে, তাদের ধারণকৃত শক্তিটাই বিক্রিয়ার মাধ্যমে কি হয়? তাপশক্তিতে রূপান্তরিত হয়। পদার্থের এই অন্তর্নিহিত শক্তিকে রাসায়নিক শক্তি বলে। তাহলে পদার্থের অন্তর্নিহিত শক্তিটাই হচ্ছে তার মধ্যেকার জমা থাকা রাসায়নিক শক্তি। পদার্থের মধ্যে এই রাসায়নিক শক্তি কিভাবে থাকে, আবার কিভাবেই বা এই শক্তি আমাদের কাজে লাগে? টর্চের ব্যাটারি দ্বারা আমরা বিদ্যুৎ উৎপাদন করে আলো জ্বালাই, খনিজ তেল পুড়িয়ে তা থেকে তাপশক্তি উৎপন্ন হয়, এই শক্তি থেকে বিদ্যুৎ উৎপন্ন হয়। এসব কিভাবে ঘটে? এ নিয়ে অবশ্যই তোমাদের মনে প্রশ্ন জাগে। বিভিন্ন দেশে পারমাণবিক শক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। এই সবগুলোর সাথেই রসায়ন তথা রাসায়নিক বিক্রিয়া অথবা নিউক্লিয়ার বিক্রিয়া জড়িত। আবার এই বিক্রিয়াগুলোর কিছু বিরূপ প্রভাব আছে পরিবেশ ও আমাদের শরীরের উপর। এ সমস্ত বিষয়েই এই অধ্যায়ে আলোচনা করা হবে। ঠিক আছে? তাহলে এই অধ্যায়ের শিরোনামটা দেখলে বুঝতে পারছে, রসায়ন ও শক্তি। রসায়ন মানে অর্থাৎ রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে যে শক্তিগুলো উৎপন্ন হয়, সেগুলো কেন হয়, কিভাবে হয় এবং আমাদের লাইফের সাথে এগুলোর কি সম্পর্ক। 8.1 রাসায়নিক শক্তি অথবা কেমিক্যাল এনার্জি। রাসায়নিক শক্তির উৎস। রাসায়নিক শক্তি কোথা থেকে আসে? আমরা ইতিমধ্যে জেনেছি যে পদার্থের মধ্যে অণু ও পরমাণু থাকে। একটি বস্তুতে এই অণু বা পরমাণুগুলো পরস্পরের সাথে যে শক্তির সাহায্যে যুক্ত থাকে তাকে রাসায়নিক শক্তি বলে। তাহলে রাসায়নিক শক্তির জেনুইন সংজ্ঞা হচ্ছে, একটি বস্তুতে অণু এবং তার পরমাণুগুলো, অণুগুলো শুধু অণুই না, অণু এবং পরমাণুগুলো যে শক্তি দ্বারা পরস্পরের সাথে যুক্ত থাকে এটি হচ্ছে রাসায়নিক শক্তি। তো অণু এবং পরমাণুগুলোর আকর্ষণ শক্তিটাই হচ্ছে রাসায়নিক শক্তি। এখন এটাকে বন্ধন শক্তিও বলা হয়। বস্তু বা যৌগে বন্ধনে আবদ্ধ একটি পরমাণুর সাথে আরেকটি পরমাণু যে আকর্ষণ শক্তির মাধ্যমে যুক্ত থাকে তাকে বন্ধন শক্তি বলে। তো রাসায়নিক শক্তির মধ্যে অণু প্লাস অণু আছে। রাসায়নিক শক্তির মধ্যে কি আছে? অণু প্লাস অণু। আবার এই অণুর মধ্যে কি আছে? পরমাণু প্লাস পরমাণু। ঠিক আছে? তাহলে এই দুই ধরনের অণু এবং অণুর মধ্যে আকর্ষণ বল আছে, পরমাণু এবং পরমাণুর মধ্যে আকর্ষণ আছে অণুর মধ্যে। তাহলে দুই ধরনের আকর্ষণ বলকেই একসাথে বলা হচ্ছে রাসায়নিক শক্তি। কিন্তু পরমাণুর মধ্যে যে আকর্ষণ বলটা, পরমাণু এবং পরমাণুর মধ্যে যে আকর্ষণ বল, সেইটাকে বলা হচ্ছে বন্ধন শক্তি। তাহলে বন্ধন শক্তি কি? কোনো যৌগের অণুতে পরমাণুগুলো যে শক্তি দ্বারা যুক্ত থাকে সেটাকে বলা হচ্ছে বন্ধন শক্তি। ঠিক আছে? তাহলে বন্ধন শক্তি জিনিসটা কি? কোনো অণুর মধ্যে পরমাণুগুলোর মধ্যে যে শক্তি থাকে এটাই হচ্ছে বন্ধন শক্তি। ঠিক আছে? তাহলে বন্ধন শক্তির সংজ্ঞা আমরা পেয়ে গেলাম। এটা হচ্ছে বন্ধন শক্তির সংজ্ঞা। ওকে। সোডিয়াম ক্লোরাইডে সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়নের মধ্যে আয়নিক বন্ধন বিদ্যমান। কার্বন ডাই অক্সাইডে কার্বন ও অক্সিজেনের মধ্যে সমযোজী বন্ধন বিদ্যমান। আবার একটি লোহার খণ্ডে আয়রন পরমাণু সমূহের মধ্যে, অর্থাৎ আয়রন হচ্ছে লোহা, আয়রন পরমাণু সমূহের মধ্যে ধাতব বন্ধন বিদ্যমান। এই বন্ধনে একটি পরমাণুর সাথে আরেকটি পরমাণু যে আকর্ষণ শক্তির মাধ্যমে যুক্ত থাকে তাকেই বলা হচ্ছে বন্ধন শক্তি। বন্ধন শক্তিটা সমযোজী বন্ধনের ক্ষেত্রে হইতে পারে, ওটাকে বলা হয় ভ্যান ডার ওয়ালস শক্তি। তারপর পরমাণুর মধ্যে যে শক্তিটা হয় সেই শক্তি, এবং তোমার আয়নিক বন্ধনের মধ্যে যে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল আছে আয়নগুলোর মধ্যে, এই সবগুলোকে একসাথে বলা হচ্ছে বন্ধন শক্তি। আর আরেকটি শক্তি যেটা অণুগুলোর মধ্যে শক্তি, সেটা হচ্ছে আন্তঃআণবিক শক্তি। সমযোজী যৌগের অণুসমূহ একে অপরের সাথে যে শক্তির মাধ্যমে যুক্ত থাকে তাকে আন্তঃআণবিক শক্তি বলা হয়। তাহলে আন্তঃআণবিক শক্তিটা হচ্ছে কি? সমযোজী যৌগের মধ্যে যে সমযোজী যৌগের অণুগুলোর মধ্যে যে বন্ধন থাকে সেটাকে আন্তঃআণবিক শক্তি বলে। এটাকে তোমার ভ্যান ডার ওয়ালস শক্তিও বলা হয়। এই আন্তঃআণবিক শক্তিটাকে বলা হয় কি?
ভ্যান ডার ওয়ালস শক্তি। যেমন পানি একটি সমযোজী যৌগ, একটি পানির অণুর সাথে আশেপাশের অন্যান্য পানির অণুসমূহের আন্তঃআণবিক আকর্ষণ শক্তির মাধ্যমে যুক্ত থাকে। অন্যদিকে সোডিয়াম ক্লোরাইডের আয়নিক যৌগে একটি সোডিয়াম আয়নের চারদিকে 6টি ক্লোরাইড আয়ন অবস্থান করে। এখানে একটি সোডিয়াম ও 6টি ক্লোরাইড আয়নের মধ্যে আকর্ষণ বিদ্যমান থাকে। আবার প্রত্যেকটি ক্লোরাইড আয়নের চারদিকে 6টি সোডিয়াম আয়ন অবস্থান করে। এখানে প্রত্যেকটি ক্লোরাইড আয়ন 6টি সোডিয়াম আয়নের সাথে আকর্ষণ শক্তিতে যুক্ত থাকে, বা প্রত্যেকটি ক্লোরাইড আয়নও 6টি সোডিয়াম আয়নের মধ্যে আকর্ষণ বিদ্যমান থাকে। তাহলে এটা একটা ত্রিমাত্রিক গঠন করে, ত্রিমাত্রিক একটা গঠন তৈরি করে, যেটাকে আমরা কেলাস বলি সাধারণত। তাহলে একটা সোডিয়ামের চতুর্দিকে এরকম 6টা ক্লোরিন থাকে। কয়টা ক্লোরিন থাকে? 6টা। প্রত্যেকটা ক্লোরিনের মাঝখানে আবার উপরে নিচে ডানে বামে। তো এগুলো শুধু আমি একটা তলে আঁকলাম, কিন্তু এগুলো শুধু একটা তলে থাকে না, এগুলো ত্রিমাত্রিক যে অবস্থান আছে সেখানে উপরে নিচে ডানে বামে সাইডে এরকম করে মোট 6 দিকে 6টা থাকে। তো এইরকম, তো এটা এমসিকিউর জন্য মতো মাথায় রাখবা যে একটা সোডিয়াম বা একটা ক্লোরাইডের চারদিকে কয়টি আয়ন থাকে? 6টি করে থাকে প্রত্যেকটার। এক একটা একজনের চতুর্দিকে 6টা থাকলে অটোমেটিক্যালি আরেকজনের চতুর্দিকেও কি 6টাই থাকবে, নইলে তো জোড়া মিলবে না। ওকে, তো এই যে আকর্ষণ, তার মানে এখানে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল কাজ করতেছে অণুগুলোর মধ্যে। তাহলে এখানে অণু এবং পরমাণু উভয়ের মধ্যেই কি স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল কাজ করে। তো এখানে অণু, এই তোমার, তার মানে আমরা দেখলাম যে আয়নিক যৌগে অণুগুলো শুধুমাত্র একক অণু হিসেবে থাকে, কিন্তু একক দুইটা পরমাণুর একক অণু হিসেবে শুধু থাকে না, এগুলো যখন একটা বড় পদার্থ গঠন করে তখন কি হয়, তোমার এর একটা স্ফটিক গঠন করে, অর্থাৎ প্রত্যেকটা আয়নের সাথে অন্যান্য আয়নের কি থাকে, সংযোগ থাকে। আয়নিক যৌগে আয়নসমূহের মধ্যে যে আকর্ষণ শক্তি থাকে, ওই আকর্ষণ শক্তি সমযোজী যৌগের আন্তঃআণবিক শক্তির চেয়ে বেশি হয়। বোঝাই যাচ্ছে, তার কারণ এখানে আয়নের মধ্যে যে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল, এটা অনেক বেশি। এটা একটা মৌলিক বল, এটা একটা কি তড়িৎ চুম্বকীয় বলের একটা প্রকার, স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল। স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল, তাহলে এই বলটা হচ্ছে এক ধরনের তোমার, একটা হচ্ছে আমরা যেটা পড়ছি তড়িৎ চুম্বকীয় যে বল, এই তড়িৎ চুম্বকীয় বল একটা মৌলিক বল। আমরা জানি যে এই বলটা অনেক শক্তিশালী একটা বল। এজন্য আয়নিক পদার্থের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক সমযোজী পদার্থের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্কের চেয়ে অনেক বেশি হয়। ঠিক আছে, এজন্য আয়নিক যৌগসমূহ সাধারণত কক্ষ তাপমাত্রায় কঠিন অবস্থায় থাকে, আর সমযোজী যৌগসমূহ সাধারণত কক্ষ তাপমাত্রায় তরল বা বায়বীয় অবস্থায় থাকে। তবে অনেক সমযোজী যৌগ আছে যেগুলো কক্ষ তাপমাত্রায় কঠিন অবস্থায় থাকে। যেমন ন্যাপথালিন হচ্ছে এমন একটা যৌগ যেটা কক্ষ তাপমাত্রায় কঠিন অবস্থায় থাকে। এটির আর একটা বৈশিষ্ট্য আছে, এটা হচ্ছে উদ্দায়ী পদার্থ। এটা কি উদ্দায়ী পদার্থ? ঠিক আছে, এটা একটা উদ্দায়ী পদার্থ। একে যদি আমরা তাপ প্রয়োগ করি তাহলে এটি কঠিন থেকে তরল না হয়ে সরাসরি গ্যাসে পরিণত হয়। ঠিক আছে, একই মৌলের পরমাণু থেকে উৎপন্ন সমযোজী অণুসমূহের মধ্যে, যেমন হাইড্রোজেন অণু, এর আন্তঃআণবিক শক্তির চেয়ে দুটি ভিন্ন মৌলের পরমাণু দিয়ে গঠিত অণুর আন্তঃআণবিক শক্তি বেশি হয়। তাহলে আমরা দেখলাম যেগুলো পিওর মৌল সেগুলোর দুইটা পরমাণুর মধ্যে যে আকর্ষণ বল, তার চেয়ে বরং দুইটা ভিন্ন ভিন্ন মৌলের মধ্যবর্তী, এটা গঠন যদিও এরকম কোণাকার হবে, আমি বোঝানোর জন্য জাস্ট এমনিতে লম্বা আঁকলাম। তো দুইটা ভিন্ন মৌলের এই আকর্ষণ বল এই দুইটি হচ্ছে, এই আকর্ষণ বলটাই কি হবে, বেশি হবে। কার চেয়ে? হাইড্রোজেন বন্ডিং এর চেয়ে হাইড্রোজেন অক্সিজেনের বন্ডিং বেশি। একইভাবে অক্সিজেন বন্ডিং এর চেয়ে কার্বন আর অক্সিজেনের বন্ডিং কি হবে, বেশি শক্তিশালী হবে। এই জন্যই তো যদি না হতো তাহলে কোনো পরমাণুই আসলে কি করতো না, বিক্রিয়ায় অংশগ্রহণ করতো না। এটা যদি না হইতো, দুইটা অণুর মধ্যে আকর্ষণ শক্তি যদি বেশি হইতো, মানে এক মৌলিক পদার্থের যে অণুগুলো আছে তাদের মধ্যে আকর্ষণ শক্তি বেশি আর এইখানে আকর্ষণ শক্তি কম, তাহলে কি হইতো, তাহলে কোনোদিনও এই অক্সিজেন ভেঙে কার্বনের সাথে যুক্ত হইতে আসতো? কখনোই আসতো না। সো এটা বোঝাই যাচ্ছে যে একই মৌলের দুইটা একই মৌলের দুইটা পরমাণুর মধ্যে যে আকর্ষণ বল, একটা অণুর মধ্যে ভিন্ন ভিন্ন পরমাণুর মধ্যে আকর্ষণ বল স্বাভাবিকভাবে কি হবে, বেশি হবে, নইলে কোনো ধরনের রাসায়নিক বিক্রিয়ায় হতো না। ঠিক আছে, রাসায়নিক বিক্রিয়ায় শক্তির রূপান্তর। প্রত্যেক পদার্থের মধ্যে কিছু না কিছু শক্তি বিদ্যমান থাকে। সপ্তম অধ্যায়ে
বিক্রিয়ায় আমরা দেখেছি কোনো কোনো রাসায়নিক বিক্রিয়ায় শক্তি নির্গত হয়, আবার কোনো কোনো রাসায়নিক বিক্রিয়ায় শক্তি শোষিত হয়। অর্থাৎ রাসায়নিক বিক্রিয়ায় শক্তির রূপান্তর ঘটে। রাসায়নিক বিক্রিয়ায় কী হয়? শক্তির রূপান্তর ঘটে। একটি বিক্রিয়ায় শক্তির রূপান্তর বিভিন্ন রূপে হতে পারে, যেমন তাপশক্তি, আলোক শক্তি, বিদ্যুৎ শক্তি, শব্দ শক্তি ইত্যাদিতে রূপান্তরিত হতে পারে। সপ্তম অধ্যায়ে আমরা শুধুমাত্র তাপশক্তির কথা বলেছি। সেই সাথে সাথে আলোক শক্তি হয়, যেমন আমরা যত ধরনের তোমার প্রশমন তোমার দহন যে বিক্রিয়াগুলো আছে, দহন বিক্রিয়ায় শুধুমাত্র তাপও উৎপন্ন হয় না, সেই সাথে সাথে কি হয়? আলো উৎপন্ন হয়, তাই না? দহন বিক্রিয়ায় আলো উৎপন্ন হয়। অনেক সময় বিদ্যুৎ এবং শব্দ শক্তিও উৎপন্ন হয়। কিছু কিছু বিক্রিয়া, যেমন ককটেল যে আমরা ফুটাই বিভিন্ন ধরনের ঈদের সময় বা অন্যান্য অনুষ্ঠানে, যে ককটেল ফুটানো হয়, এই ককটেলে কি থাকে? এখানে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমেই কিন্তু শব্দ উৎপন্ন হয়। তাহলে এখানে কি হয়? একসাথে শব্দ হয়, তারপর কি হয়? আলো হয়, তাপও হয়, এটা গরমও হয়, অনেক সময় পুড়ে যায়, তাই না? শব্দ, আলো, তাপ এগুলো সব একসাথেই হয়। ঠিক আছে? আবার আমরা জানি তড়িৎ বিশ্লেষণ যে কোষগুলো আছে, এগুলো রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে এখানে বিদ্যুৎ শক্তি উৎপন্ন হয়। শক্তির পরিমাপ, তো এই যে শক্তি উৎপন্ন হচ্ছে, সেটা যে শক্তি হোক না কেন, তাকে তো পরিমাপ করা দরকার। ফিজিক্সে আমরা শক্তির একক পড়েছি। তো ওই সেম এককই হবে। পূর্বে শক্তি মাপার জন্য ক্যালোরি বা কিলো ক্যালোরি একক ব্যবহার করা হতো। ক্যালোরি বানানটা বিশেষ করে মাথায় রেখো, এটা অনেক সময় কি হবে? ভুল হবে। ঠিক আছে? ক্যালোরি, অনেক সময় আমরা ক্যালোরি সমান এইরকমই লিখে দেখো, সবাই কিন্তু এইরকম লিখবে, বাট এরকম না, এখানে আছে একটা। ঠিক আছে? তো 1 গ্রাম পানির তাপমাত্রা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াতে যে পরিমাণ তাপশক্তি প্রয়োজন হয় তাকে 1 ক্যালোরি বলে। তাহলে 1 ক্যালোরি মানে হচ্ছে, এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, 1 ক্যালোরি কাকে বলা হয়? এটা আগে ক্যালোরি দিয়ে মাপা হতো। তো 1 গ্রাম পানির তাপমাত্রা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াতে হবে। 1 গ্রাম পানির তাপমাত্রা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়ালে যে পরিমাণ তাপশক্তি প্রয়োজন হবে সেই পরিমাণ শক্তিকে বলা হচ্ছে 1 ক্যালোরি। ঠিক আছে? 1000 ক্যালোরিকে 1 কিলো ক্যালোরি বলে, সবাই আমরা জানি। 1 কিলো ক্যালোরিকে সংক্ষেপে KCAL দিয়ে প্রকাশ করা হয়। তো কে দিয়ে কিলোরি বোঝায়, আর CAL এর দিয়ে ক্যালোরি বোঝায়। ঠিক আছে? ক্যালোরির প্রথমটা বড় সি হবে। তো ক্যালোরিকে শুধুমাত্র এইভাবে বা অনেক সময় শুধু সি দ্বারা প্রকাশ করা হয়। আর কিলো ক্যালোরিকে আবার KC দ্বারা প্রকাশ করা হয় না, সেখানে CAL লিখতে হয়। ঠিক আছে? ক্যালোরিকে শুধু সি দ্বারা প্রকাশ করা হয়, বাট CAL দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে? দুইটা দ্বারা, মানে CAL লেখাটাই বেটার, শুধু সি দ্বারা কমই প্রকাশ করে। তার কারণ শুধু সি দ্বারা ডিগ্রি সেন্টিগ্রেডকে প্রকাশ করা হয়, তো রিপিট হয়ে যাচ্ছে, এই জন্য CAL লেখা হয়। ওকে, আবার বলতে পারো তাহলে CA লেখা হলো না কেন? CA হইলে আবার তখন আবার কি ক্যালসিয়াম হয়ে যায়। তো এরকম করে বিভিন্ন, যাতে করে রিপিট না হয়, বিভ্রান্তি তৈরি না হয়, এই জন্য বিজ্ঞানীরা এরকম তোমার বিভিন্ন, যারা এগুলো বিশেষজ্ঞ, তারা এরকম বিভিন্ন বিভিন্ন তৈরি করছে। তো বর্তমানে সকল ধরনের শক্তির একক হিসেবে জুলকে আন্তর্জাতিকভাবে গ্রহণ করা হয়েছে। এই জন্য তাপের স্পেসিফিক তাপের একককে ক্যালোরি বলা হতো আগে। স্পেসিফিক তাপ শক্তির যে একক ছিল সেটাকে ক্যালোরি বলা হতো, কিন্তু পরবর্তীতে সমস্ত শক্তির জন্য একটা একক তোমার ঠিক করা হয়েছে। এই জন্য এখন শক্তিকেও অন্যান্য এককের অন্যান্য যে শক্তি আছে, ঠিক সেরকম তাপ শক্তিকেও জুল এককেই প্রকাশ করা হয়। জুল কাকে বলে আমরা জানি, যে কোনো বস্তুর উপর 1 নিউটন বল প্রয়োগ করলে যদি তার সরণ 1 মিটার হয়, তাহলে তার জন্য প্রয়োজনীয় কাজকে 1 জুল বলে। আমরা সবাই জানি যে ডাব্লিউ সমান কি? Fs। ডাব্লিউ সমান Fs। তাহলে কোনো বস্তুর উপর যদি 1 নিউটন বল প্রয়োগ করা হয়, তাহলে তার সরণও যদি কি হয়? 1 নিউটন। সেক্ষেত্রে কাজ সমান হবে কি? 1 গুণন 1 সমান 1 জুল। তাহলে 1 জুল কাকে বলা হয়? কোনো একটা বস্তুকে, সরি 1 মিটার হবে, কোনো একটি বস্তুকে 1 নিউটন বল প্রয়োগ করলে তার সরণ যদি হয় 1 মিটার, তাহলে এখানে যে পরিমাণ কাজ সম্পাদিত হয় সেটাই হচ্ছে 1 জুল। একই সংক্ষেপে যে দ্বারা প্রকাশ করা হয়, 1000 জুলকে 1 কিলো জুল দ্বারা প্রকাশ করা হয়। তাহলে যেহেতু ক্যালোরি একটা তাপের একক ছিল, এখন জুল হইলো, তার মানে অবশ্যই কি হবে? জুল এবং ক্যালোরির মধ্যে একটা সম্পর্ক আছে। জুল এবং ক্যালোরির মধ্যে সম্পর্ক আছে। 1 ক্যালোরি সমান 0.418 জুল। অর্থাৎ ক্যালোরিটা একটা বড় একক, ক্যালোরি হচ্ছে তুলনামূলক বড় একক। তাহলে আমরা বলতে পারবো যে 1 গ্রাম 1 গ্রাম পানির তাপমাত্রা যদি এবার আমরা 1 সেন্টিগ্রেড বাড়াইতে চাই, তাহলে কত জুল লাগবে? 4.18 জুল তাপশক্তি লাগবে। ঠিক আছে? তার কারণ এখানে লাগতো 1 ক্যালোরি,
তো সেখানে যদি 1 ক্যালোরি সমান আমার এত জুল, তাহলে আমরা উল্টোভাবে বলতে পারি যে 1 গ্রাম পানিকে 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা তাপ বৃদ্ধি করলে 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধি করতে হলে 4.18 জুল কাজে লাগবে। অনেক সময় 4.2ও বলা হয় এটাকে, ঠিক আছে, 4.2ও বলা হয়। তখন 8 বাদ দিলে আমরা জানি যে 5-এর চেয়ে বেশি হলে 1 যোগ করে দিতে হয়। তো সেই নিয়মে অনেক সময় 4.8ও বলা হতে পারে। তাপের পরিবর্তনের ভিত্তিতে রাসায়নিক বিক্রিয়ার শ্রেণীবিভাগ, এটা আমরা অলরেডি পড়ে আসছি। কিছু কিছু বিক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে ঘটে, আবার কিছু কিছু বিক্রিয়া শক্তি প্রয়োগ করে ঘটাতে হয়। অর্থাৎ কিছু বিক্রিয়া এমনি এমনি হয়, সেখানে তাপ উৎপন্ন হয়। আর কিছু কিছু বিক্রিয়া আছে এক্সট্রাভাবে তাপ দেওয়ার পর তারপর সেই বিক্রিয়াগুলো হয়। যে সকল বিক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে ঘটে সেসব বিক্রিয়ায় বিক্রিয়ক উৎপাদে পরিণত হওয়ার সময় তাপ উৎপন্ন হয়। তাহলে যত বিক্রিয়া একসাথে হয় সেই সমস্ত বিক্রিয়ায় কি হয়, যখন বিক্রিয়কগুলো উৎপাদে পরিণত হয় তখন তাপ উৎপন্ন হয়। সাধারণত তাপ উৎপাদী বিক্রিয়াগুলো স্বতঃস্ফূর্ত হয়। তাহলে আমরা কি বলতে পারি যে তাপ উৎপাদী যে বিক্রিয়াগুলো আছে এগুলো কি হয়, স্বতঃস্ফূর্ত হয় জেনারেলি। তার কারণ এখানে তাপ প্রয়োজন হয় না, বরং এখানে কি হয়, তাপ আরো বের হয়ে যায়, ঠিক আছে। এই জন্য এগুলো স্বতঃস্ফূর্তভাবে একা একা ঘটে। তাপের পরিবর্তনের ভিত্তিতে রাসায়নিক বিক্রিয়া দুই ধরনের, একটা আছে তাপ উৎপাদী বিক্রিয়া আর একটা আছে তাপহারী বিক্রিয়া। তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে ডেলএইচ এর মান ঋণাত্মক এবং তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে ডেলএইচ এর মান ধনাত্মক। তার কারণ এগুলোকে বিক্রিয়ক হিসেবে, অর্থাৎ তাপমাত্রাটাকে বিক্রিয়ক হিসেবে দেখিয়ে ডেলএইচ এর মান হিসাব করা হয়, ঠিক আছে। তাহলে যেগুলো তাপ উৎপাদন করবে সেগুলো কি হবে, অর্থাৎ বিক্রিয়ক থেকে তাপমাত্রা কি হবে, বের হয়ে যাবে, গিয়ে উৎপাদ উৎপন্ন হবে, ঠিক আছে। অথবা বিক্রিয়ক ইজ ইকুয়াল টু উৎপাদ প্লাস কি, ডেল এইচ, ঠিক আছে। তাহলে এটাকে যদি আবার বিক্রিয়কের সাথে লিখি তাহলে কিন্তু মাইনাস ডেল এইচ দিতে হবে। এই জন্য ডেল এইচ এর মান কি লেখা হয়, এই জন্য ডেল এইচ এর মান ঋণাত্মক লেখা হয় এখানে। আবার যেগুলো তাপহারী বিক্রিয়া সেগুলোকে কি করতে হবে বলো দেখি। তাহলে বিক্রিয়কের সাথে তাপমাত্রা অ্যাড হয়ে কি হবে, উৎপাদ তৈরি হবে, ঠিক আছে। তাহলে এই জন্য এখানে কি ডেল এস পজিটিভ। তাহলে এই ডেল এস পজিটিভ নেগেটিভ হচ্ছে তাপমাত্রাটাকে আমরা সাধারণত কি করি, বিক্রিয়ার সাপেক্ষে যদি আমরা হিসাব করি তাহলে তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপ কি হয়ে যায়, বের হয়ে যায়, অর্থাৎ মাইনাস হয়ে যায়, এই জন্য মাইনাস। আর তাপহারী বিক্রিয়ায় তাপ কি করতে হয়, অ্যাড করতে হয়, এই জন্য এটা হচ্ছে কি প্লাস, ঠিক আছে। তো তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে এটা ঋণাত্মক, তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে ঋণাত্মক এবং তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে ডেল এসকে ধনাত্মক হিসেবে লেখা হয়। তবে শর্ত হচ্ছে এখানে কমা দিয়ে ডেল এসটাকে কী করতে হয়, আলাদা করে লিখতে হয়। কী করতে হয়, আলাদা করে যখন লিখবো তখনই শুধু এটা হবে, ওকে। আর যদি বিক্রিয়া এইভাবে লিখি তখন কিন্তু এইভাবে প্লাস মাইনাস হিসেবে লিখতে হবে। এখানে এইচ হলো হিট কন্টেন্ট বা বস্তুর ধারণকৃত তাপ, অর্থাৎ ডেল এইচ দেখা হয়, অর্থাৎ কী পরিমাণ তাপমাত্রা সে কী করছে, বের করে দিছে। একটি পদার্থ একটি নির্দিষ্ট পরিমাণ শক্তি ধারণ করে, একটা নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট পরিমাণ শক্তি ধারণ করে, এই শক্তিকে অভ্যন্তরীণ শক্তিও বলে। এই একটি বিক্রিয়ায় বিক্রিয়ক সমূহের মোট অভ্যন্তরীণ শক্তিকে H1 এবং উৎপাদ সমূহের মোট অভ্যন্তরীণ শক্তিকে H2 দ্বারা চিহ্নিত করা হলে ওই বিক্রিয়ায় তাপ শক্তির পরিবর্তন হবে ডেল এইচ সমান হবে উৎপাদ সমূহের মোট শক্তি মাইনাস বিক্রিয়ক সমূহের মোট শক্তি। তো এইখান থেকেই মেনলি মাইনাসটা আসছে। আর যে কোনো জিনিস আমরা কি করি, যখন ডিফারেন্সটা বের করি তখন সেটা কি হয়, আমরা পরবর্তী অবস্থা থেকে আগের অবস্থা কি করি, বিয়োগ করি। সাধারণত এটাই করি আমরা, যে কোনো জিনিসের ডিফারেন্স বের করতে গেলে আমরা কি করি, আগে তা কী ছিল আমরা কি করি, পরে কি হইল মাইনাস আগে কি ছিল। তাহলে এটা হচ্ছে কি পরের মান, এটা হচ্ছে কি আগের মান। সাধারণত এভাবেই কোনো কিছু ডিফারেন্স আমরা বের করি, যে পরের মান মাইনাস আগের মান, এভাবেই আমরা যে কোনো জিনিসের বের করি। তাহলে এখানে উৎপাদটা হচ্ছে কি পরে আসছে, উৎপাদিত হয়েছে, এই জন্য উৎপাদের মোট শক্তি, উৎপাদের মোট অভ্যন্তরীণ শক্তি কিটা, আর বিক্রিয়কের মোট অভ্যন্তরীণ শক্তি কত, এই দুইটাকে বিয়োগ করলে যেটা পাওয়া যাবে সেটা হবে কি উৎপাদিত তাপের পরিমাণ। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে উৎপাদের অভ্যন্তরীণ শক্তি যদি কি হয়, কম হয়, আর বিক্রিয়কের অভ্যন্তরীণ শক্তি যদি বেশি হয় সেক্ষেত্রে ডেল এইচ এর মান হবে কি মাইনাস, অর্থাৎ এখানে তাপ উৎপন্ন হবে, অর্থাৎ এখানে কি হবে, তাপ উৎপন্ন হবে, ঠিক আছে। আর বিক্রিয়কেরই অভ্যন্তরীণ শক্তি যদি কি হয়,
বেশি হয়, হ্যাঁ তাপ উৎপন্ন হবে। আর উল্টাটা যদি হয়, উৎপাদ সমূহের অভ্যন্তরীণ শক্তি যদি বেশি হয়, বিক্রিয়কের অভ্যন্তরীণ শক্তি যদি কম হয়, তাহলে এখানে এক্সট্রা ভাবে কি করতে হবে, তাপ অ্যাড করতে হবে। অর্থাৎ তখন কি হবে, পজিটিভ মান হবে, অর্থাৎ তাপ এখানে অতিরিক্ত দিতে হবে, যেহেতু উৎপাদেরই অভ্যন্তরীণ শক্তি কি বেশি। তার মানে বিক্রিয়কের মধ্যে যে অভ্যন্তরীণ শক্তি আছে সেটা দিয়ে উৎপাদের অভ্যন্তরীণ শক্তির চাহিদা পূরণ হবে না, অর্থাৎ বাইরে থেকে কি করতে হবে, আরো তোমার শক্তি দিতে হবে। ঠিক আছে, ওই জন্য সেটা প্লাস। ওকে, তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ক সমূহের মোট অভ্যন্তরীণ শক্তি H1 উৎপাদ সমূহের মোট অভ্যন্তরীণ শক্তি H2 থেকে বেশি। ঠিক আছে, H1টাই বেশি, H2টাই কম। এই জন্যই এই বিক্রিয়াতে তাপ শক্তি নির্গত, এই বিক্রিয়াতে বিক্রিয়া তাপ বা শক্তির পরিবর্তন ডেল এইচ H2 মাইনাস H1 এর মান ঋণাত্মক হবে। কেন? তার কারণ এখানে তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে কার অভ্যন্তরীণ শক্তি বেশি হবে, বিক্রিয়কের অভ্যন্তরীণ শক্তি হবে বেশি, উৎপাদের অভ্যন্তরীণ শক্তি হবে কম। তাহলে কি হবে, এটা যখন ভেঙে যাবে তাহলে এখান থেকে অনেক বেশি শক্তি বের হবে। তাহলে কোনো একটা বন্ধন যখন ভেঙে যায় তখন সেখান থেকে শক্তি বের হবে। তাহলে আর উৎপাদ সমূহের যে শক্তি আছে এর অভ্যন্তরীণ শক্তি লাগবে কম। তাহলে কি এক্সট্রা যে শক্তিটুকু ওটি কি হবে, তো আমরা বিক্রিয়ার তাপ হিসাবে সেই শক্তিটুকু পাবো। ঠিক আছে, ওই জন্য এটা যেহেতু বড়, এই জন্য ডেল এইচ এর মান কি হবে, ঋণাত্মক। ঠিক আছে, এইসব বিক্রিয়ায় তাপ নির্গত হয়। যেমন কোনো বিক্রিয়ায় বিক্রিয়ক সমূহের মোট অভ্যন্তরীণ শক্তি যদি 50 কিলোজুল পার মোল হয়, উৎপাদ সমূহের মোট অভ্যন্তরীণ শক্তি যদি 20 কিলোজুল পার মোল হয়, তাহলে এখানে বিক্রিয়া কি হবে, প্রতি মোলের জন্য 30 কিলোজুল শক্তি কি হবে, এক্সট্রা থেকে যাবে, তাই না? তাহলে তাহলে অভ্যন্তরীণ শক্তি যেহেতু উৎপাদের বিক্রিয়কের বেশি, তাহলে এটা যখন ভেঙে উৎপাদ হবে তখন কি হবে, 30 জুল শক্তি এক্সট্রা থেকে যাবে। তখন ওই শক্তিটা তো তার প্রয়োজন হচ্ছে না, তাই না? আবার তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে উল্টাটা হবে। তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ক সমূহের অভ্যন্তরীণ শক্তি হবে কি কম, এইচ এর মান উৎপাদ সমূহের অভ্যন্তরীণ শক্তির মানের চেয়ে কম হবে। তাহলে উৎপাদ তৈরি হলে অভ্যন্তরীণ শক্তি বেশি লাগবে। তাহলে অতিরিক্ত শক্তি কোথা থেকে পাবে, অতিরিক্ত শক্তি বাইরে থেকে সাপ্লাই করতে হবে, তাই না? যেহেতু উৎপাদের অভ্যন্তরীণ শক্তিটাই বেশি, বিক্রিয়কের যে অভ্যন্তরীণ শক্তি আছে সেটা দিয়ে কি হচ্ছে না, উৎপাদ তৈরি হওয়া পসিবল হচ্ছে না। তখন অভ্যন্তরীণ শক্তি তো এর বেশি, তাহলে ওটা তৈরি হওয়ার জন্য আরো বেশি শক্তি লাগবে। এই জন্য এখানে বাইরে থেকে কি করতে হয়, শক্তি দিতে হয়, অর্থাৎ এরা তাপ হারায় ফেলে। কাজেই এই বিক্রিয়াতে তাপ শক্তির পরিবর্তন হবে ডেল এস সমান H2 এন্ড H1 সমান ধনাত্মক। ধনাত্মক মানে বুঝতে হবে বাইরে থেকে তাপ দিতে হবে। এ ধরনের বিক্রিয়া শক্তি প্রয়োগ যদি না করা হয় তাহলে সেই বিক্রিয়াগুলো ঘটবে না। তার কারণ যে অতিরিক্ত শক্তি ছাড়া তো উৎপাদ তৈরি হবেই না, তাই না? যেমন কোনো বিক্রিয়ায় বিক্রিয়ক সমূহের মোট অভ্যন্তরীণ শক্তি যদি 70 কিলোজুল পার মোল হয় এবং উৎপাদ সমূহের মোট অভ্যন্তরীণ শক্তি যদি 80 কিলোজুল পার মোল হয়, তাহলে ডেল এস সমান হবে 10, অর্থাৎ এক্সট্রা 10 কিলোজুল পার মোল শক্তি। প্রতি মোলের জন্য 10 কিলোজুল তাপ কি করতে হবে, বাইরে থেকে সাপ্লাই করতে হবে। এক্ষেত্রে কমপক্ষে 10 কিলোজুল শক্তি প্রয়োগ করতে হবে, তা না হলে বিক্রিয়া ঘটবে না। ঠিক আছে, তাহলে অবশ্যই তার এইখান থেকে তো আমরা বুঝলাম যে তাপ উৎপাদী বিক্রিয়া স্বতঃস্ফূর্তভাবেই ঘটবে, তখন তাপ বের করে দেওয়াটা ইজি। ঠিক আছে, আর তাপহারী বিক্রিয়ায় আলাদা করে তাপ প্রয়োগ করতে হবে। তাপ প্রয়োগ না করলে বিক্রিয়া ঘটবে না, কেন তাপ চাইলেই তারা গ্রহণ করতে পারে না যদি তাদেরকে তাপ দেওয়া না হয়। তাহলে পরিবেশে তাপ ছেড়ে দেওয়াটা মোটামুটি সহজ, কিন্তু তাপ নেওয়াটা কঠিন তুলনামূলকভাবে। তাহলে তাপ উৎপাদী বিক্রিয়া সম্পর্কে যদি আমরা বিস্তারিত জানতে চাই, যে বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয় তাকে তাপ উৎপাদী বিক্রিয়া বলে। তাহলে এটা খুব ইজি একটা সংজ্ঞা, নাম শুনে বোঝা যাচ্ছে যে বিক্রিয়ায় তাপ উৎপাদন হয় সেটাই হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া। তাহলে কেন হয় সেটা আমরা দেখছি, আরো একটু দেখি। তাপ উৎপাদী বিক্রিয়ার সমীকরণ লেখার সময় বিক্রিয়ার ডান পাশে উৎপাদের সাথে প্লাস চিহ্ন দিয়ে লেখা যেতে পারে, অর্থাৎ এটা কি উৎপাদের সাথে লেখা যেতে পারে। উৎপাদ হিসেবে যদি লিখি তাহলে ডেফিনেটলি এটা কি দিতে হবে, প্লাস দিতে হবে। যেমন আমরা পড়েছি যে নাইট্রোজেন এবং হাইড্রোজেনের বিক্রিয়ায় যে তোমার অ্যামোনিয়া তৈরি হয়, 2NH3 হইল, 3 দিতে হবে এখানে। এই যে NH3 হইল, এই বিক্রিয়ায় আমরা জানি 92 কিলোজুল তাপ উৎপন্ন হয়। এখানে কি হয়, 92 কিলোজুল তাপ উৎপন্ন হয়। তাহলে আমরা এইভাবে লিখতে পারি, অথবা ডেল এইচ যখন লিখবো তখন কি লিখবো, -92। কেন?
সাধারণত এটাকে বিক্রিয়ক হিসেবে লেখা হয়। তাহলে বিক্রিয়কে এখানে কি হয়, বিক্রিয়ক থেকে এই তাপটা বের হয়ে যায়, আমরা দেখেছি একটু আগে। এদের এখানে কি, এখানে বন্ধন শক্তির পরিমাণ কম, আর এখানে বন্ধন শক্তির পরিমাণ, মোট বন্ধন শক্তির পরিমাণ এখানে বেশি, যার ফলে কিলো জুল পার মোল, এখানে যদিও এখানে 2 মোল আসছে, পার মোলের জন্য 92 কিলো জুল, ঠিক আছে। তো এখানে 92 কিলো জুল শক্তি কি হয়ে যাবে, এক্সট্রা বের হবে। তাহলে এটাকে দুইভাবে লেখা যেতে পারে। এক নম্বর, উৎপাদের সাথে উৎপাদ হিসেবে লেখা যেতে পারে, অথবা কমা দিয়ে ডেলএইচ, বিক্রিয়ার বাইরে ডেলএইচ, তখন এটাকে আমরা বিক্রিয়কের সাথে মনে করি মাইনাস হলে, যেহেতু বিক্রিয়কের সাথে যদি আমরা এটাকে হিসাব করি তাহলে মাইনাস হবে, অর্থাৎ বিক্রিয়ক থেকে তাপ বের হবে নাকি বিক্রিয়কে তাপ দিতে হবে, তাহলে এখানে বিক্রিয়ক থেকে তাপ বের হবে, মাইনাস হয়ে যাবে, এই জন্য -92 কিলো জুল দিতে হবে, ঠিক আছে। তো তো দুইভাবে লেখা যেতে পারে। এক নম্বর হচ্ছে প্লাস চিহ্ন দিয়ে উৎপাদের সাথে লেখা যেতে পারে, তাহলে উৎপাদের সাথে যদি আমরা লিখি তাহলে প্লাস চিহ্ন দিয়ে তাপ লেখা যেতে পারে, অথবা অথবা যদি আমরা ডেল এস দিয়ে বাইরে লিখতে চাই তখন আমাদেরকে কি লিখতে হবে, বিক্রিয়ায় উৎপাদিত তাপ প্রকাশ করা যেতে পারে, সেক্ষেত্রে ঋণাত্মক, অর্থাৎ বিক্রিয়ায় কিভাবে এটা আছে, বিক্রিয়ায় কি, বিক্রিয়ায় লিখতে হলে এটা মাইনাস, অর্থাৎ বিক্রিয়া থেকে বের হয়ে যেতে, অর্থাৎ বিক্রিয়ায় উৎপাদিত তাপ প্রকাশ করা যেতে পারে। তাহলে বিক্রিয়াতে এটা উৎপাদিত হবে না, বিক্রিয়ায় আরো, হ্যাঁ বিক্রিয়ায় উৎপাদিত হবে, তাহলে বিক্রিয়া থেকে বিয়োগ হয়ে যাবে, সেক্ষেত্রে মাইনাস হবে, ঠিক আছে। বিক্রিয়ক থেকে এটা বের হয়ে যাবে, এই জন্য সেক্ষেত্রে মাইনাস। তো দুইভাবে লেখা যেতে পারে। তোমরা দেখেছো কোনো কিছু রান্না করতে চুলাতে জ্বালানি হিসেবে যে গ্যাস আমরা ব্যবহার করি তা পোড়ালে তাপ উৎপন্ন হয়, আবার শুকনা চুন পানিতে যোগ করলে তা গরম হয়, অর্থাৎ শুকনা চুনের সাথে পানি যোগ করলে তা গরম হয়ে ওঠে। রান্নার গ্যাসের প্রধান উপাদান হলো মিথেন। রান্নার গ্যাসের প্রধান উপাদান মিথেন, এটা অনেক জায়গায় পড়ছো, আবারও আসছে, তো এমসিকিউর জন্য এগুলো ইম্পর্ট্যান্ট। রান্নার গ্যাসের প্রধান উপাদান হচ্ছে মিথেন। তো এই গ্যাস যদি আমরা পোড়াই তাহলে প্রতি মোল মিথেন গ্যাসের জন্য বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড আর পানি উৎপন্ন হয়, এই সাথে সাথে 890 কিলোজুল তাপও উৎপন্ন হয়। তাহলে এই বিক্রিয়াটাকে আমরা কিভাবে লিখতে পারবো, তাহলে আমরা লিখতে পারবো CH4 প্লাস পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন ইজ ইকুয়াল টু কার্বন ডাই অক্সাইড প্লাস পানি, ঠিক আছে। তো এইরকম বিক্রিয়া হবে, তার সাথে সাথে এখানে তাপ উৎপন্ন হবে কতটুকু, 890 কিলো জুল পার মল, যেহেতু এখানে 1 মোলই আছে তারপরও আমরা লিখি পার মল, ঠিক আছে। অথবা এইভাবে যদি উৎপাদের সাথে লিখি তাহলে প্লাস হিসেবে লিখতে হবে, আর যদি বিক্রিয়ার সাথে আমরা হিসাব করি তাহলে এটা ডিএলএইচ হিসেবে লিখতে হবে, সাধারণত এভাবে লিখতে হয়, তখন হবে কি -890 কিলোজুল পার মল, ঠিক আছে। তাহলে দুইভাবেই আমরা লিখতে পারবো, ওকে। এখানে ওরা দিয়েছে মিথেনের সাথে বিক্রিয়া করলে এখানে এখানে হিসেবেও লেখা যাবে, অথবা কি এইভাবেও লেখা যাবে, যে কোনো একভাবে লেখা যাবে, ঠিক আছে। আবার শুকনা চুন ক্যালসিয়াম অক্সাইড, চুনের সংকেত হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড, তাহলে চুন হচ্ছে কি, চুন হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড, আর চুনা পাথর হচ্ছে কি ক্যালসিয়াম কার্বনেট। তো এগুলো মিলেই মিশে আমরা মনে, যদি আমরা পড়ি তাহলে মনে থাকে। তাহলে চুনা পাথরটা কি, চুনা পাথরটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, এটা হচ্ছে চুনা পাথর। আর চুনের পানি কি, এই যে এইটা হচ্ছে চুনের পানি, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে কি চুনের পানি। তো এগুলো এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। ক্যালসিয়াম অক্সাইড হচ্ছে চুন, আর ক্যালসিয়াম কার্বনেট হচ্ছে কি চুনা পাথর। এখানে শুধু চুনের কথা বলছে, এই চুন অর্থাৎ ক্যালসিয়াম অক্সাইডের মধ্যে যদি আমরা পানি যোগ করি তাহলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বা চুনের পানি উৎপন্ন হয়, সেখানে আবার তাপ উৎপন্ন হয় 63.95 কিলোজুল পার মল। তাহলে প্রতি মোলের জন্য এতটুকু তোমার তাপ উৎপন্ন হয়, ঠিক আছে। তাহলে ক্যালসিয়াম অক্সাইড প্লাস পানি ইজ ইকুয়াল টু ক্যালসিয়াম হাইড্রোক্সাইড কিলোজুল পার, তাহলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড প্লাস, এটাকে যদি আমরা উৎপাদের সাথে লিখি তাহলে প্লাস হিসেবে লিখতে হবে, আর বিক্রিয়ক হিসেবে যদি কল্পনা করি তাহলে বিক্রিয়ক হিসেবে ধারণা করলে বিক্রিয়ক থেকে এটা বের হয়ে যাবে, সেক্ষেত্রে -63 পয়েন্ট, তাহলে দুই হবে। তাহলে তাপ উৎপাদী বিক্রিয়া তাপটা এইভাবে আমরা লিখতে পারি, ডিএলএস হিসেবে লিখলে বাইরে লিখলে মাইনাস দিয়ে, আর যদি আমরা উৎপাদের সাথে লিখি তাহলে প্লাস দিয়ে, ঠিক আছে, ওকে। উপরের দুটি উদাহরণে বিক্রিয়কের অভ্যন্তরীণ শক্তি উৎপাদের অভ্যন্তরীণ শক্তি থেকে বেশি, তাহলে এই দুই ক্ষেত্রেই কি বিক্রিয়কের অভ্যন্তরীণ শক্তিগুলো বেশি, উৎপাদের অভ্যন্তরীণ শক্তি কম, এই জন্য অতিরিক্ত যে অভ্যন্তরীণ শক্তি আছে সেটা এবার আমরা বের হয়ে যায়। তাই বিক্রিয়ক যখন উৎপাদে পরিণত হয় তখন অতিরিক্ত শক্তিটুকু তাপ শক্তি আকারে নির্গত হয়। এখন তোমরা বলতে পারো কিলোজুল পার মোল, ভাই কিলোজুল পার মোল এটা কি কার পার মোল, এই মোলটা কার, এটা কি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড প্রতি মোলের জন্য নাকি ক্যালসিয়াম অক্সাইড প্রতি মোলের জন্য নাকি
পানি প্রতি মোলের জন্য, অর্থাৎ কার প্রতি মোল, তাই না? তো এটা তো বুঝতে হবে যে প্রতি মোল ক্যালসিয়াম অক্সাইডের জন্য, এটা হচ্ছে উৎপাদের উপর হিসাব করা হচ্ছে। ঠিক আছে, ঠিক আছে, পার মোল। ওকে, তো যেটা বলতেছিলাম, তাহলে এখানে এককটা যখন কি হবে, কিলোজুল পার মোল হবে। কিলোজুল পার মোল হবে এখন কার প্রতি মোল। এখানে তো অনেকগুলো পদার্থই আছে, এখানে যেহেতু এটা 1 মোল করে আছে, এটা 1 মোল করে আছে, এটা 2 মোল আছে, এটাও 1 মোল আছে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, এখন কিছু কিছু বিক্রিয়া আছে যেগুলোতে কি অনেকগুলো কি থাকতে পারে, ভিন্ন ভিন্ন মোলে থাকতে পারে, থাকতে পারে না অনেকগুলো ভিন্ন। যেমন একটু আগে আমি যেটা লিখলাম অ্যামোনিয়ার ক্ষেত্রে, অ্যামোনিয়ার যে বিক্রিয়াটা, দেখো এটা 1 মোল, এটা 3 মোল, এটা কি আবার 2 মোল। নাইট্রোজেন আছে 1 মোল, নাইট্রোজেন কয় মোল এখানে, দেখো নাইট্রোজেন কিন্তু 1 মোল। ঠিক আছে, আর এখানে হাইড্রোজেন 2 মোল এবং অ্যামোনিয়া, হাইড্রোজেন 3 মোল, অ্যামোনিয়া 2 মোল। আমি এখানে বলছি 92 কিলোজুল পার মোল। তাহলে এই যে এটা কার মোল, তাহলে এখানে, তাহলে এখানে যদি আমি বিক্রিয়ার কথা বলি তাহলে কিন্তু এটা ভুল, 1 মোল বিক্রিয়ার জন্য না। যেমন এখানে বিক্রিয়াটা, তাহলে এখানে যদি বলি কিলোজুল পার মোল, কার কিলোজুল, এখানে তো অনেকগুলো বিক্রিয়ক আছে, যেমন হাইড্রোজেনের কি প্রতি মোল, নাকি কার্বন ডাই অক্সাইডের প্রতি মোল, নাকি অক্সিজেনের প্রতি মোল, নাকি মিথেনের প্রতি মোল, কার প্রতি মোল। ঠিক আছে, তো এখানে এখানে একইভাবে যদি এখানে বলি মিথেন, ওই একই বিক্রিয়া লিখছে, তাহলে এই যে পার কিলোজুল পার মোল কথাটা বলছে, তাহলে এটা কার প্রতি মোল হবে, এটা একটা কোশ্চেন। তো সাধারণত যেটা তোমার অ্যাকচুয়াল নিয়ম সেটা হচ্ছে এই ধরনের পার মোল এককে না লিখে বরং একটা সমতাকৃত সমীকরণে মোট কত জুল তাপ উৎপন্ন হয় সেটা লেখা উচিত। এটা হচ্ছে জেনারেল, তোমার কেমিস্ট্রির যে জেনারেল নিয়ম সেটা হচ্ছে পুরো সমতাকৃত বিক্রিয়া, অর্থাৎ একটা বিক্রিয়াকে আমরা সমতাকৃত করব, অর্থাৎ একটা মিনিমাম কি পরিমাণ পদার্থ হলে একটা মানে সমস্ত পরমাণু বিক্রিয়ায় অংশগ্রহণ করে একটা উৎপাদ বা দুইটা উৎপাদ তৈরি হবে এবং কোনো মৌল কি থাকবে না, কোনো পরমাণু অবশিষ্ট থাকবে না। এটাই তো হচ্ছে কি সমতাকৃত সমীকরণ, অর্থাৎ, তাই না? যখন আমরা সমতাকৃত সমীকরণ বলি উভয় পক্ষে কি থাকে, পরমাণুর পরিমাণগুলো সমান থাকে। এইরকম একটা বিক্রিয়ায় মানে এর শর্টেস্ট ফর্ম যেটা, অর্থাৎ সমতাকৃত সমীকরণ করার পর এখানে যে পরিমাণ তাপ উৎপন্ন হয় সেটাকে শুধুমাত্র কিলোজুল এককে লেখাটাই হচ্ছে কি অ্যাকচুয়ালি নিয়ম। কিন্তু এখানে যেহেতু কিলোজুল পার মোল বলছে, মাঝে মাঝে এটাও লেখা হয়, তখন বিবেচনা করতে হবে কিলোজুল পার মোল এটা হচ্ছে ওই বিক্রিয়ার প্রধান উৎপাদ, বিক্রিয়ক না, ওই বিক্রিয়ার যে প্রধান বিক্রিয়ক, সরি ওই বিক্রিয়ার প্রধান বিক্রিয়ক যেটি, ওই বিক্রিয়ার কি, যে ওই বিক্রিয়ার প্রধান বিক্রিয়ক যেটি, সেটার জন্য প্রতি মোলে হিসাব করা হয় জেনারেলি। তাহলে এখানে প্রধান বিক্রিয়ক হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড, পানি তো অনেক সব সময়ই পাওয়া যায়, আবার এখানে ক্যালসিয়াম অক্সাইড, আবার এখানে প্রধান বিক্রিয়ক হচ্ছে মিথেন। অথবা তোমরা মাথায় রাখবে যে জিনিসটা 1 কিলো, এক 1 মোল দেওয়া আছে, এখন মিথেনও এখানে 1 মোল, কার্বন ডাই অক্সাইডও 1 মোল, সেক্ষেত্রে আমরা ধরতেই পারি, সেক্ষেত্রে বোঝা যাচ্ছে যে 1 মোল মিথেন অক্সিজেনের সাথে পোড়াতে এত, আবার 1 মোল কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হতেও এত কিলোজুল তাপ লাগে, মানে এত কিলোজুল তাপ বের হয়, উৎপন্ন হয়। তো এখানে সাধারণত এই যে পার মোল, এটা সাধারণত প্রধান উৎপাদ যেটি, সরি প্রধান বিক্রিয়ক, এটা কার সাথে হিসাব করা হয়, প্রধান বিক্রিয়ক। ঠিক আছে, অক্সিজেন এখানে প্রধান বিক্রিয়ক না, অক্সিজেন তো প্রচুর আছে, যথেষ্ট পরিমাণ অক্সিজেন দিয়ে মিথেনকে পোড়ানো হয়, তাহলে এখানে মিথেন অর্থাৎ 1 মোল মিথেন পুড়িয়ে কি পরিমাণ শক্তি পাওয়া যাচ্ছে। আবার আমরা যদি এখানে বলি তাহলে এখানে নাইট্রোজেন 1 মোল, তাহলে 1 মোল নাইট্রোজেনের জন্য। ঠিক আছে, আবার যদি হাইড্রোজেন এবং অক্সিজেন তোমার কি হয়, বিক্রিয়া করে 2H2O, তাহলে এখানে যে পরিমাণ তাপ উৎপন্ন হয় সেটা কি হবে 1 মোল হাইড্রোজেনের জন্য। এখানে প্রধান উৎপাদক, প্রধান বিক্রিয়া হচ্ছে কি হাইড্রোজেন, অক্সিজেন না। তো এইরকম করে হিসাব করা হয়। তো এখানে এরকম করে হিসাব করলে আমাদের বুঝতে অনেক সময় কি হয়, অসুবিধা হয় যে কোনটা প্রধান কোনটা অপ্রধান ধরবো আমরা। তো জেনারেলি তোমরা জেনারেলি যেটা 1 মোল থাকবে উৎপাদের বিক্রিয়কে, যেটা 1 মোল থাকবে বুঝে নিবা যে সেটার জন্য। তার মানে এই যে কিলোজুল পার মোল, একটা প্রধান ইনফরমেশনটা হচ্ছে এটা বিক্রিয়কের উপর হিসাব করা হচ্ছে, অর্থাৎ বিক্রিয়ক, এবং কোন বিক্রিয়কটি, যেটা ওই বিক্রিয়ার প্রধান হিসেবে কাজ করে, মেইন জিনিস ওই বিক্রিয়ার। ঠিক আছে, অর্থাৎ যাকে পোড়ানো হচ্ছে বা যার বিক্রিয়া জেনারেলি করা হচ্ছে, ওরা অন্যগুলো হচ্ছে কি তার সহকারী। ওকে, এরপর হচ্ছে তাপহারী বিক্রিয়া অর্থাৎ এন্ডোথার্মিক রিয়াকশনস। তাপ প্রদান করে যে বিক্রিয়া ঘটানো হয় সেই বিক্রিয়াকে তাপহারী বিক্রিয়া বলে, অর্থাৎ যে বিক্রিয়ায়
তাপ উৎপাদন হয় না, বরং আমাদেরকে বাইরে থেকে কী করতে হয়, তাপ দিতে হয়। সেটি হচ্ছে তাপহারী বিক্রিয়া। তাপহারী বিক্রিয়াকে তাপশোষী বিক্রিয়াও বলা হয়ে থাকে। তাপহারী বিক্রিয়ার সমীকরণ লেখার সময় বিক্রিয়ার বাম পাশে বিক্রিয়কের সাথে প্লাস চিহ্ন দিয়ে তাপ লেখা যেতে পারে। ওখানে যেমন উৎপাদের সাথে তাপ দেওয়া প্লাস তাপ দেওয়া যেত, এখানে বিক্রিয়কের সাথে কি করা যেতে পারে, তাপ দেওয়া যেতে পারে, যেহেতু এখানে বিক্রিয়ার সাথে তাপ অ্যাড হয়। আবার কি করা যায়, ডেল এস হিসেবে লিখলে তখন ধনাত্মক মান হবে সেক্ষেত্রে। তখন আমরা জানি যে বিক্রিয়কের সাথে লেখার সময় যে চিহ্নটা আমরা ব্যবহার করি এই চিহ্নটাই ডেল এস হিসেবে লিখতে হয়। তাহলে এখানে বিক্রিয়কের সাথে লিখলে প্লাস চিহ্ন যেহেতু দিয়ে লিখতে হয়, এই জন্য বাইরে যদি আমরা ডেল এস লিখতে চাই তাহলে সেটি ধনাত্মক হিসেবেই লিখতে হবে। যেমন গ্রামে শামুক বা ঝিনুকের খোলস থেকে চুন তৈরি করা হয়। অনেকগুলো শামুক বা ঝিনুকের খোলস একসাথে জড়ো করে আগুনে জ্বালিয়ে সেগুলোকে উত্তপ্ত করা হয়, এতে খোলসগুলো থেকে চুন তৈরি হয়। তাহলে এই যে চুন তৈরি হওয়ার প্রক্রিয়া, ক্যালসিয়াম কার্বনেট থেকে যখন চুন তৈরি করা হয় তখন এখানে এক্সট্রা ভাবে কি করতে হয়, তাপ দিতে হয়। এখানে এক্সট্রা ভাবে তাপ দিতে হয়। ওকে, এটা এমনি একা একা হয় না। এটা আসলে ঝিনুক বা শামুকের খোলসগুলোতে প্রায় 98% ক্যালসিয়াম কার্বনেট থাকে। তাহলে ক্যালসিয়াম কার্বনেট কয় পার্সেন্ট থাকে এটা মাথায় রাখতে হবে। শামুক বা ঝিনুকের খোলকে 98% ক্যালসিয়াম কার্বনেট থাকে। নাহলে ক্যালসিয়াম কার্বনেট যেহেতু চুনা পাথর, এটি যদি তোমার এই বিক্রিয়ায় যদি এই বিক্রিয়াটা যদি তাপ উৎপাদী হইতো ক্যালসিয়াম কার্বনেটের, তাহলে ক্যালসিয়াম কার্বনেট বা চুনা পাথর হিসেবে আমরা পাইতাম না, তাই না? যে বিক্রিয়াগুলো একাকী ঘটে তাপ উৎপাদী, সেগুলো কিন্তু জেনারেলি কি থাকে না, ওই বিক্রিয়াগুলো স্বতঃস্ফূর্তভাবে যেহেতু ঘটে, তাহলে ক্যালসিয়াম কার্বনেট কি হয়তো এমনি এমনি ভেঙে যেত। তো এখানে ক্যালসিয়াম কার্বনেট ভাঙে না, কারণ তখন এখানে এক্সট্রা হয়, বাইরে থেকে তাপ দিতে হয় এবং বেশ বেশ খানিকটাই তাপ দিতে হয়। প্রতি মোল ক্যালসিয়াম কার্বনেট ভাঙার জন্য 176.8 কিলোজুল পার মোলের জন্য দিতে হয়। তাহলে এটা কিন্তু কম তাপ না। আগুনের তাপে এই ক্যালসিয়াম কার্বনেট ভেঙে গিয়ে ক্যালসিয়াম অক্সাইড, যেটা চুন, এটা আমরা খাই, যে ক্যালসিয়াম অক্সাইড তৈরি হয় আর কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। ক্যালসিয়াম অক্সাইড হচ্ছে চুন, সেটি পরে থাকে এবং কার্বন ডাইঅক্সাইডের বাতাসের সাথে মিশে যায়। তাহলে যখন আমরা এটাকে পাত্রে দিয়ে গরম করি এবং নাড়তে থাকি তখন চুনের পানি তৈরি হয়। মূলত চুন তো থাকে না, পানিতে দিয়েই যেহেতু গলানো হয়, তাপ দেওয়া হয়, এজন্য এটা কি হয়, চুনের সাথে পানি এবং ক্যালসিয়াম অক্সাইড মিলে এটা কি থাকে, পরে থাকে, আর তোমার কার্বন ডাইঅক্সাইড উড়ে যায়। ঠিক আছে। আর যদি এমনিতেই শুধু শুকনা ক্যালসিয়াম কার্বনেটে তাপ দেওয়া হয়, সেক্ষেত্রে ক্যালসিয়াম অক্সাইড সলিড হিসেবে পড়ে থাকবে আর কার্বন ডাইঅক্সাইড উড়ে যাবে। কিন্তু গ্রামে যখন তৈরি করা হয় তখন পানির সাথে মিশিয়েই জেনারেলি তাপ দেওয়া হয়। ঠিক আছে, তাহলে পুড়ে যায় না, নইলে পানি ছাড়া তাপ দিলে এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ওকে, যাই হোক, এরপর হচ্ছে, অথবা এটাকে দুইভাবে, তাপমাত্রাটাকে আমরা দুইভাবে লিখতে পারি। এখানে মূলত এটাই মুখ্য বিষয়। বিক্রিয়কের সাথে কি প্লাস হিসেবে লেখা হচ্ছে, অথবা উৎপাদের সাথে প্লাস হিসেবে লেখা হবে। তখন আমরা জানি ডেল এস লিখতে হলে তাপটাকে বিক্রিয়কের সাথে কল্পনা করে বা বিক্রিয়কের সাথে সে কিভাবে আছে সেটা ধরে আলাদা করে লিখতে হয়। ওকে, তো যাই হোক, এরপর আছে বন্ধন শক্তি হিসাব করে রাসায়নিক বিক্রিয়ায় তাপের পরিবর্তনের হিসাব। তাহলে এই যে হিসাবগুলো আসলে এগুলো বন্ধন শক্তির উপর নির্ভর করে, কিভাবে হিসাব করা যায় সেটা আমরা দেখব। রাসায়নিক বিক্রিয়ায় তাপের পরিবর্তন বা ডেল এইচ এর মান দুইভাবে হিসাব করা হয়। এক নম্বর হচ্ছে অভ্যন্তরীণ শক্তি ব্যবহার করে, দুই নম্বর হচ্ছে বন্ধন শক্তি ব্যবহার করে। সেটাকে দুইভাবে ব্যবহার করা যায়। কয়ভাবে? দুইভাবে। তো যদি অভ্যন্তরীণ শক্তি ব্যবহার করা হয় তাহলে উৎপাদসমূহের মোট অভ্যন্তরীণ শক্তি থেকে বিক্রিয়কসমূহের মোট অভ্যন্তরীণ শক্তি বিয়োগ করে ডেল এইচ এর মান হিসাব করা হয়। আর যদি বন্ধন শক্তি ব্যবহার করা হয় তাহলে বিক্রিয়কসমূহের মোট বন্ধন শক্তি থেকে উৎপাদসমূহের মোট বন্ধন শক্তি বাদ দিয়ে ডেল এইচ এর মান হিসাব করা হয়। তাহলে দুইভাবেই হিসাব করতে হবে। তাহলে বন্ধন শক্তি ব্যবহার করলে সবগুলো বন্ধন শক্তি যোগ করে বিয়োগ করতে হবে। আবার অভ্যন্তরীণ শক্তি তো যেভাবে খুশি সেভাবে করা যাবে। যেভাবে হিসাব করা হোক না কেন বিক্রিয়ার ডেল এইচ এর মান একই থাকবে। একটি যৌগের যে কোনো দুইটি পরমাণুর মধ্যকার বন্ধন ভেঙে পরমাণু দুটিকে আলাদা করতে যে শক্তি দিতে হয় তাকে বন্ধন শক্তি বলে। তাহলে বন্ধন শক্তির অনেকগুলো সংজ্ঞা আছে, এটাই মূলত আসলে অ্যাকচুয়াল সংজ্ঞা। ঠিক আছে, এটাই হচ্ছে অ্যাকচুয়াল সংজ্ঞা। যে আগেরগুলো সংজ্ঞাও ঠিক ছিল, বাট ওগুলো থেকে স্পেসিফিক আমরা ধারণা পাইতেছিলাম। আমরা জেনারেলি বলতেছিলাম যে একটা পরমাণুর মধ্যে, একটা বন্ধনের মধ্যে
যে পরিমাণ শক্তি থাকে, আসলে এই শক্তিগুলো কি, যে একটা বন্ধনকে যদি আমরা ভাঙতে চাই তাহলে যে পরিমাণ শক্তি দিতে হয় সেটাই তার বন্ধন শক্তি। তার মানে সেখানে ওই পরিমাণ শক্তি সেখানে কি আছে, ছিল, সেটা সে বের করে দিয়ে বন্ধনটা গঠন হয়েছে। এখন আলাদা করার জন্য আমাদেরকে ওই পরিমাণ শক্তি এখন দিতে হবে। আবার কোনো যৌগের যে কোনো দুটি পরমাণুর মধ্যে বন্ধন তৈরি হলে যে শক্তি নির্গত হয় সেটা হচ্ছে বন্ধন শক্তি। তো এখান থেকে একটা বেসিক ধারণা পাওয়া যাচ্ছে যে সাধারণত মৌলগুলো যখন একা একা থাকে তখন কি হয়, তাদের বেশি শক্তি থাকে, ঠিক আছে, তাদের কি থাকে, অধিক পরিমাণ শক্তি থাকে। এবং তারা যখন পরস্পরের সাথে যুক্ত হয় তখন কি হয়, এই এই বন্ধন যুক্ত হওয়ার ফলে এখান থেকে কিছু শক্তি বের হয়ে যায়, কি হয়, কিছু শক্তি বের হয়ে যায়, এটাই হচ্ছে তার বন্ধন শক্তি। এখন যখন আমাদেরকে এটাকে ভেঙে ফেলতে হবে, আলাদা করতে হবে, তখন ওই পরিমাণ শক্তি সেখানে কি করতে হবে, দিতে হবে। তাহলে অ্যাকচুয়ালি যে কোনো দুটি পরমাণু যখন পরস্পরের সাথে যুক্ত থাকবে সেখানে আসলে কি করতে হবে, তাপ দিয়েই সেটাকে ভাঙতে হবে। তো আমাদের কাছে অনেক সময় মনে হতে পারে যে তাহলে তাপহারী বিক্রিয়া তাপ কিভাবে বের হয়। এই জন্য কিছু কিছু তাপহারী বিক্রিয়া, তাপ উৎপাদী বিক্রিয়াও ইভেন আছে, যেগুলোতে বিক্রিয়া শুরু করার জন্য প্রথমে একটুখানি তাপ দিতে হয়, তারপর বিক্রিয়া যখন শুরু হয় তখন সেখান থেকে কি হয়, অধিক পরিমাণ তাপ পাওয়া যায়। তার মানে একটা বন্ধন যখন ভাঙবো আমরা, বন্ধন ভাঙতে হলে সেখানে তাপ দিতে হবে, সেখানে শক্তি দিতে হবে। বন্ধন যখন গঠন হয় তখন সেখান থেকে কিছু শক্তি কি হয়, বাইরে বের হয়ে যায়। এটাই হচ্ছে জেনারেল নিয়ম। যে কোনো দুইটা স্বাধীন পরমাণু, সেটা হাইড্রোজেন হোক বা অক্সিজেন হোক, যে কোনো দুইটা স্বাধীন পরমাণু যখন একা একা থাকে তখন তাদের গতিশক্তি বা শক্তি থাকে বেশি। এরপর এরা যখন একত্রিত হয় তখন তাদের শক্তি কমে যায়, অর্থাৎ সেখান থেকে শক্তিটা বের হয়ে যায়। এই যে পরিমাণ শক্তি বের হয়ে গেল সেটাই হচ্ছে কি, বন্ধন শক্তি। এখন আমরা যদি এটাকে ভেঙে ফেলতে চাই তাহলে এরা গড়ার সময় যে পরিমাণ শক্তি তারা ত্যাগ করছে, এদেরকে ভাঙতে হলে ওই পরিমাণ শক্তি এখন তার মধ্যে আমাদের কি হতে ইনপুট দিতে হবে। তাহলে এটা কি হবে, ভেঙে যাবে, ভেঙে গিয়ে তারা আলাদা হয়ে যাবে। ওকে, তাহলে দুইটা স্বাধীন পরমাণু যখন একাকী থাকে তখন তাদের ইন্ডিভিজুয়াল শক্তির পরিমাণ বেশি থাকে, ঠিক আছে, যখন আলাদা থাকে। এরপর এদের দুইজনকে যখন আমরা একত্রিত করতেছি তখন তাদের ইন্ডিভিজুয়াল শক্তি কমে যায় এবং সেই শক্তিটা বন্ধন গঠনের পর বের হয়ে আসে। এটাকেই বলতেছি আমরা বন্ধন শক্তি, ঠিক আছে, এটাকেই আমরা বলতেছি বন্ধন শক্তি। তাহলে স্বাভাবিকভাবে বুঝতে পারতেছো, এবার যদি এই দুইটাকে আমরা আবার কি করতে পারি, ভাঙতে চাই, ভেঙে তাদেরকে অক্সিজেন এবং হাইড্রোজেন হিসেবে আলাদা আলাদা স্বাধীন করতে চাই, গ্যাসে রূপান্তর করতে চাই, তখন তাদেরকে ওই যে বন্ধন গঠন হওয়ার সময় যে পরিমাণ শক্তি বের করে দিছে তারা, সেই পরিমাণ শক্তি তাদেরকে আবার দিতে হবে। দিলে কি হবে, হাইড্রোজেন ওই পরিমাণ শক্তি, তার বন্ধন গঠনের পূর্বে হাইড্রোজেনের যে পরিমাণ শক্তি ছিল হাইড্রোজেন সেই পরিমাণ শক্তি অর্জন করবে। বন্ধন গঠনের পূর্বে অক্সিজেনের যে পরিমাণ শক্তি ছিল সেই পরিমাণ শক্তি সে লাভ করে, ফলে এবার দুইজন কি হয়ে যাবে, আলাদা হয়ে যাবে। তাহলে বন্ধন গঠনের সময় যে পরিমাণ শক্তি বের হয়, বন্ধন ভাঙ্গার সময় ওই একই পরিমাণ শক্তি দিতে হয়। এই জন্য দুইটাকেই বন্ধন শক্তি বলা হচ্ছে। বুঝতে পারছো, এই জন্য বলা হচ্ছে একটা বন্ধন ভেঙে পরমাণুগুলোকে আলাদা করার জন্য যে পরিমাণ শক্তি দিতে হয় সেটিও বন্ধন শক্তি। আবার একটা যৌগের অণুর মধ্যে যে কোনো দুটি পরমাণুর মধ্যে যে বন্ধন আছে সেই বন্ধন তৈরি হলে সেখান থেকে শক্তি পেয়ে যেটা নির্গত হয় সেটিও হচ্ছে বন্ধন শক্তি, ঠিক আছে। মূলত আগে তো পরমাণুর বন্ধন তৈরি হয়, তো বন্ধন তৈরি হওয়ার জন্য সেখান থেকে শক্তি বের হয়, এরপরে বন্ধনটা ভাঙ্গার জন্য ওই সমান শক্তিটা এবার তাদেরকে দিয়ে দিতে হয়, ফেরত দিতে হয়, তখন সে ভেঙে যায়। এখন কথার কথা, যখন আচ্ছা দেখো এগুলো আমরা পরের ডিটেলস দেখতেছি। আবার রাসায়নিক বিক্রিয়া সম্পন্ন হওয়ার সময় বিক্রিয়কগুলোর মধ্যে যে বন্ধনগুলো আছে সেই বন্ধনগুলো আগে ভেঙে যায়। তাহলে ভেঙে যখন যায়, এই বন্ধনগুলো ভাঙ্গার জন্য আমাদেরকে কি করতে হয়, তাপ দিতে হয় এবং উৎপাদগুলোর মধ্যে নতুন নতুন বন্ধন তৈরি হয়, ঠিক আছে। বিক্রিয়কগুলোর বন্ধন ভাঙ্গার জন্য শক্তি দিতে হয় এবং উৎপাদগুলোর বন্ধন তৈরি হলে শক্তি নির্গত হয়। তাহলে যেহেতু বিক্রিয়ক এবং উৎপাদ আলাদা আলাদা, সেই ক্ষেত্রে বন্ধন ভাঙ্গার জন্য প্রয়োজনীয় শক্তি এবং বন্ধন গঠন হওয়ার সময় নির্গত শক্তির পরিমাণটা কি ভিন্ন ভিন্ন হতেই পারে। এই ভিন্নতার কারণে তাপ উৎপাদী এবং তাপহারী বিক্রিয়া হয়, ঠিক আছে। যে কোনো বিক্রিয়ায় বিক্রিয়ক সমূহের মোট বন্ধন শক্তিকে B1 এবং উৎপাদ সমূহের মোট বন্ধন শক্তিকে B2 দিয়ে চিহ্নিত করা হলে
ওই বিক্রিয়ার তাপশক্তি হবে, তাপশক্তির পরিবর্তন ডেল এইচ হবে বিক্রিয়ক সমূহের মোট বন্ধন শক্তি মাইনাস উৎপাদ সমূহের মোট বন্ধন শক্তি। ঠিক আছে, সমান বিক্রিয়কগুলোর বন্ধন ভাঙ্গার জন্য দেওয়া মোট শক্তি মাইনাস উৎপাদ সমূহের বন্ধন তৈরি হওয়ার জন্য মোট শক্তি। তাহলে এইখানে কিন্তু ডেল এইচ এর মান কি হবে না। আচ্ছা যাই হোক, এটা তাহলে বিক্রিয়কের জন্য মোট বন্ধন শক্তি থেকে উৎপাদগুলোর মোট বন্ধন শক্তি কি করতে হবে, বিয়োগ করতে হবে। ঠিক আছে, তাহলে বিক্রিয়কগুলোর মোট বন্ধন শক্তি যদি কম হয় তাহলে সেখানে আমাদেরকে এক্সট্রা ভাবে কি করতে হবে, তাপ অ্যাড করতে হবে। ঠিক আছে, তাহলে উৎপাদের মোট বন্ধন শক্তি সমান হবে। ঠিক আছে, ও না সরি, উৎপাদগুলোর বন্ধন এখানে যদি বন্ধন শক্তির পরিমাণ আছে আমরা পরে দেখতেছি। তাহলে বিক্রিয়কগুলোর মোট বন্ধন শক্তি, এখানে বন্ধন শক্তি ভাঙ্গার জন্য কি করতে হবে, আমাদেরকে এক্সট্রা ভাবে তাপ দিতে হবে। ঠিক আছে, তাহলে এটাই যদি বেশি হয় আর ওটা যদি কম হয় তাহলে ওখান থেকে আমরা কম তাপ পাবো, সেক্ষেত্রে তাপ আমাদেরকে দিতে হবে। হ্যাঁ, সেক্ষেত্রে আমাদের এক্সট্রা ভাবে তাপ দিতে হবে। আবার যদি উল্টাটা হয়, যদি উল্টোটা হয় তাহলে কি হবে, উৎপাদের মোট বন্ধন শক্তি যদি কি হয়, বেশি হয়, অর্থাৎ এখান থেকে আমরা যে তাপটা পাই সেটি হচ্ছে কম। তো উৎপাদ সমূহের মোট বন্ধন শক্তিটাই হচ্ছে কম আর এটাই হচ্ছে কি বেশি। তার মানে আমাদেরকে বেশি শক্তি দিতে হচ্ছে আর বিনিময়ে আমরা কম শক্তি পাচ্ছি। তাহলে এটা কোন বিক্রিয়া হবে, তাপহারী বিক্রিয়া হবে। ঠিক আছে, আবার যদি উৎপাদগুলোর বন্ধন শক্তি অর্থাৎ উৎপাদ তৈরি হওয়ার ক্ষেত্রে শক্তি যেটা আমরা পাই সেটি বেশি আর বন্ধন ভাঙ্গার জন্য যে শক্তি দিতে হয় সেটি কম। ঠিক আছে, বন্ধন ভাঙা, তাহলে সেটা হবে কি আমাদের তাপ উৎপাদী বিক্রিয়া। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি বিক্রিয়কগুলোর বন্ধন ভাঙ্গার জন্য দেওয়া মোট শক্তি এবং উৎপাদগুলোর বন্ধন তৈরি হওয়ার জন্য নির্গত শক্তি। ঠিক আছে, তো এটা যদি বেশি হয় তাহলে এটা যদি বেশি হয়, ওটা যদি কম হয় তাহলে তাপ উৎপাদী বিক্রিয়া হবে। তো এই জন্যই কি হয়, তাপ উৎপাদী বিক্রিয়ায় মাইনাস লেখা হয়। এবার বুঝতে পারছো নিশ্চয়ই কেন তাপ উৎপাদী বিক্রিয়ায় মাইনাস লেখা হয়। তাহলে নির্গত শক্তিটাই পরে দেখো, উৎপাদগুলোর মোট বন্ধন শক্তিটা হচ্ছে কি নির্গত শক্তি, এই নির্গত শক্তিটা বেশি, এটা হচ্ছে নির্গত শক্তি। নির্গত শক্তি যদি বেশি হয় আর বিক্রিয়কগুলোর বন্ধন শক্তি মানে হচ্ছে বিক্রিয়ক ভাঙ্গার জন্য এখানে কি করতে হয়, প্রদত্ত শক্তি, এখানে শক্তিটা কি করতে হয়, বাইরে থেকে আমাদের দিতে হয়। ঠিক আছে, কারণ কারণ আমরা জানি বন্ধন ভাঙতে হলে শক্তি দিতে হয় আর বন্ধন তৈরি হলে সেখান থেকে শক্তি বের হয়ে আসে। তাহলে নির্গত শক্তিটা যদি বেশি হয় অর্থাৎ উৎপাদের বন্ধন শক্তি যদি বেশি হয় সেক্ষেত্রে কি হবে, শক্তি আমরা দিব কম, পাবো কি বেশি, তাহলে তাপ উৎপাদী বিক্রি হবে। এবং এটা তখন এটা যেহেতু ডান দিকে মাইনাস হিসাবে আছে তাহলে মাইনাস হবে। এই জন্য ডেল এইচ তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে ডেল এইচ কি ঋণাত্মক। বুঝতে পারছো? আবার উল্টোটা যদি হয় যে বন্ধন ভাঙ্গার জন্য প্রদত্ত শক্তিটাই বেশি, অর্থাৎ বিক্রিয়কগুলোর বন্ধন ভাঙতে আমাদের কি লাগে, বেশি শক্তি দিতে হয় আর উৎপাদগুলোর বন্ধন শক্তি কম, অর্থাৎ উৎপাদ যখন তৈরি হয় তখন কম শক্তি সেখান থেকে আমরা পাই, সেখান থেকে শক্তি বের হয় গিয়ে কম, সেক্ষেত্রে কি হবে, প্রদত্ত শক্তির পরিমাণই কি হবে, বেশি হবে, নির্গত শক্তির পরিমাণ কম হবে। সেক্ষেত্রে দেখো মানটা কিন্তু পজিটিভ হবে, প্রদত্ত মান তখন পজিটিভ হবে, ডেল এইচের মান তখন পজিটিভ হবে, তখন এটাকে আমরা বলবো কি তাপ হারি বিক্রিয়া। ঠিক আছে, তাপ হারি বিক্রিয়া। ওকে, তো তোমরা এভাবেও প্লাস মাইনাস কেন হয় সেটা বুঝতে পারছো। তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে B1 এবং B2 এর তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে কি হয়, দেখো B1 এর মান B2 এর থেকে কম হয়, এই জন্য তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে ডেল এইচ এর মান ঋণাত্মক হয়, B2 এর মানটাই বেশি, অর্থাৎ উৎপাদের যে মান বন্ধন শক্তি বেশি, উৎপাদ থেকে শক্তি বের হয়, তাহলে বেশি শক্তি বের হয় আর বিক্রিয়া শক্তি দিতে হয় কম, দিতে হয় বের হয় পাই বেশি। ঠিক আছে, অন্যদিকে তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে B1 এর মান B2 এর থেকে বেশি, এই জন্য তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে ডেল এইচ এর মান হয় ধনাত্মক। তাপহারী বিক্রিয়া কি হবে, B1 বেশি, অর্থাৎ ভাঙতে বেশি শক্তি দিতে হবে আর গড়ার সময় শক্তি বের হয় সেখান থেকে শক্তি বের হবে কম, তাহলে আমরা দিলাম বেশি পেলাম কম, তার মানে এখানে তাপ কিছু আমরা পরিবেশ হারাই ফেললাম, আমরা যে তাপ দিলাম তার চেয়ে কম পাইলাম ফেরত। তাহলে নিচের তালিকায় কিছু বন্ধনের বন্ধন শক্তি উপস্থাপন করা হলো। তো এই বন্ধন শক্তিগুলো তোমরা যদি পারো মনে রাখো এমসিকিউর জন্য, আর যখন প্রশ্ন সলভ করতে হবে তখন এই বন্ধন শক্তিগুলো হিসাব করে মূলত ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে। জেনারেলি তোমরা কয়েকটা বন্ধন শক্তি মনে রাখতে পারো,
যেমন কার্বন হাইড্রোজেন, কার্বন কার্বন 1 বন্ধন 2 বন্ধন 3 বন্ধন। যেমন কার্বন হাইড্রোজেনটা তোমরা মনে রাখবা, অক্সিজেন হাইড্রোজেন মনে রাখবা, কিছু কিছু অক্সিজেন অক্সিজেন মনে রাখবা। এরকম কিছু বন্ধন আছে যেগুলো তোমরা কি মনে রাখতে পারো। কার্বন কার্বন একক বন্ধন দ্বিবন্ধন এটা মনে রাখতে পারো। অক্সিজেন টু অক্সিজেনের বন্ধন মনে রাখতে পারো। অক্সিজেন হাইড্রোজেন মানে যেগুলো কমন আর কি, যে জেনারেলি আমাদের যেগুলো সাধারণত আমরা পড়ি সেগুলোর ক্ষেত্রে এই বন্ধনগুলো কি করতে পারো তোমরা মাথায় রাখতে পারো। কার্বন কার্বন 3 বন্ধন, জৈব যৌগতে এগুলো লাগে। কার্বন কার্বন একক বন্ধন দ্বিবন্ধন ত্রিবন্ধন। দেখো একক বন্ধনের মান সবচেয়ে কম, দ্বিবন্ধনে আরো বেশি, ত্রিবন্ধনে আরো বেশি, এটাই স্বাভাবিক। তো এগুলো তোমরা মাথায় রাখতে পারো। কার্বন অক্সিজেনের একক বন্ধনের মান বেশি, একক বন্ধনের মান কম, দ্বিবন্ধনের মান বেশি। তো এগুলো এমসিকিউতে আসতে পারে। তো তার থেকে বড় কথা হচ্ছে এই মানগুলোকে ব্যবহার করে আমরা তাপ উৎপাদী এবং তাপহারী বিক্রিয়া বুঝতে পারবো যে কোনটি তাপ উৎপাদী এবং কোনটি তাপহারী বিক্রিয়া। তো তালিকা 8.01 তালিকা থেকে দেখা যায় যে অক্সিজেন অক্সিজেন ডাবল বন্ডের বন্ধন শক্তি আছে 498 কিলোজুল পার মোল, অর্থাৎ প্রতি মোল অক্সিজেন তৈরি হতে এই পরিমাণ শক্তি বের হয়। তার মানে কি, যখন দুইটা অক্সিজেন পরস্পরের সাথে যুক্ত হয়েছে, অর্থাৎ দুইটা অক্সিজেন পরমাণু স্বাধীন ছিল প্রথমে, তারপর এরপর এই দুইটার মধ্যে যখন কি হয়েছে সমযোজী বন্ধন তৈরি হয়েছে, তখন এখান থেকে 1 মোল অক্সিজেন অণু যখন তৈরি হয়েছে, আমরা জানি এই দুটো যুক্ত হলে অণু এই 1 মোল অক্সিজেন তৈরি হবে। তো 1 মোল অক্সিজেন তৈরি হওয়ার সময় এখান থেকে 498 কিলোজুল পার মোল শক্তি, অর্থাৎ 1 মোলের জন্য 498 কিলোজুল শক্তি সেখান থেকে বের হয়ে আসছে। এরপর যদি আমরা কি করি, এই অক্সিজেনটাকে ভাঙতে চাই, অক্সিজেনটাকে যদি আমরা ভাঙতে চাই তাহলে সেখানে 498 কিলোজুল প্রতি মোল অক্সিজেনের জন্য 498 কিলোজুল শক্তি কি করতে হবে, এখানে দিতে হবে। তাহলে অক্সিজেনের এই বন্ডটা ভেঙে যাবে। তো যে কোনো বন্ড ভাঙার জন্য শক্তি দিতে হয়, আর গড়ার ক্ষেত্রে এই শক্তিগুলো আবার বের হয়ে আসে। ঠিক আছে, তাহলে এই তথ্য থেকে আমরা বুঝতে পারি 1 মোল অক্সিজেন বন্ধনকে ভাঙতে 498 কিলোজুল তাপ দিতে হবে। অন্যভাবে বলা যায় 1 মোল অক্সিজেন বন্ধন তৈরি হতে 498 কিলোজুল তাপ বের হয়ে আসছে। ঠিক আছে, ওকে। তাহলে এখন এইরকম করে প্রত্যেকটার ক্ষেত্রে আমরা বলতে পারবো যে কার্বন হাইড্রোজেন বন্ধন যদি আমরা ভাঙ্গি তাহলে 414 জুল তাপ দিতে হবে, আর কার্বন হাইড্রোজেন বন্ধন তৈরি হওয়ার সময় 414 কিলোজুল তাপ ওখান থেকে বের হয়ে আসবে। ঠিক আছে, তাহলে এই হিসাব করে আমরা যে কোনো একটা বিক্রিয়ার কি পরিমাণ তাপ প্রয়োজন হবে, কি পরিমাণ তাপ সেখান থেকে বের হয়ে আসবে সেটা হিসাব করতে পারবো। যেমন সমস্যাটা দিয়েছে এখানে, ক্লোরিন মিথেন আর যে ক্লোরিনের বিক্রিয়ায় মিথাইল ক্লোরাইড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হবে। এটা অ্যাসিড না, যেহেতু অ্যাকোয়াস না, হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস হবে। এই বিক্রিয়ায় বিক্রিয়া তাপের পরিমাণ অর্থাৎ ডেলএইচ হিসাব করো, এটা তাপ উৎপাদী নাকি তাপহারী বিক্রিয়া হিসাব করবো। তাহলে এখানে আমরা দেখতে পাবো যে এইখানে হবে এটা কি দেওয়া আছে, বন্ধন শক্তিগুলোর মান দেওয়া আছে। তো এখানে কি কি বন্ধন আছে সেটাকে দেখার জন্য আমরা কি করতে পারি, আগে এটার জন্য আবার গাঠনিক সংকেত জানাটা খুব জরুরি। এই মিথেনের গাঠনিক সংকেত হচ্ছে এরকম যে একটা কার্বনের চারদিকে 4টা হাইড্রোজেন যুক্ত থাকে, আর ক্লোরিনের ক্ষেত্রে একটা ক্লোরিন আর একটা ক্লোরিন নিজের সাথে যুক্ত থাকে। ঠিক আছে, এটা যখন ভেঙে যায় তখন কি হয়, একটা ক্লোরিন একটা হাইড্রোজেন দ্বারা রিপ্লেস হয়ে যায়, অর্থাৎ কার্বনের 3 দিকে 3টে হাইড্রোজেন থাকে, আর একটা হাইড্রোজেন ক্লোরিন দ্বারা কি হয় রিপ্লেস হয়ে যায়, আর সেই হাইড্রোজেনটি আবার ক্লোরিনের সাথে কি হয় যুক্ত হয়। তাহলে আমরা এখানে কি দেখতেছি, এই একটা বন্ধন ভেঙে গেছে। কি হয়েছে, এই একটা বন্ধন, এই বন্ধনটা ভাঙছে, এই বন্ধনটা ভেঙে গেছে, আর এই একটা নতুন বন্ধন তৈরি হয়েছে, আর এই একটা নতুন বন্ধন তৈরি হয়েছে। ঠিক আছে, তাছাড়া কিন্তু আর কোনো বন্ধন হয় নাই। ওকে, তাহলে আমরা এখানে আগে দেখে নিলাম যে কোন বন্ধনটা ভাঙবে, কোন দুটি বন্ধন ভাঙবে এবং কোন দুটি বন্ধন গড়বে। এটা যদি আমরা পারি তাহলে আমরা কি করতে পারবো, তাহলে এখানে কি পরিমাণ শক্তি বের হবে সেটা আমরা বুঝতে পারবো। ঠিক আছে, তাহলে এখন এখানে কার্বন এবং হাইড্রোজেন বন্ধন ভেঙে গেছে, তার মানে এখানে তাপ আমাদেরকে দিতে হয়েছে। তাহলে মোট গৃহীত তাপ কত, কার্বন এবং হাইড্রোজেন বন্ধন ভেঙে গেছে যেহেতু, তাহলে এই বন্ধন ভাঙতে শক্তির পরিমাণ কত লাগছে, 414 জুল। এখানে 1 মোল পরিমাণ, 1 মোল আছে যেহেতু একটা বন্ধন ভাঙছে 1 মোল, যদি দুইটা হয়তো তাহলে 2 মোল। এখানে সব 1 মোল 1 মোল করেই আছে, সমতাকৃত করা আছে, সো আমাদের ঝামেলা নেই। কিন্তু যদি অসমতা থাকে, যদি এখানে সমতাকৃত করাই আছে, আর যদি 2 হইতো তাহলে 2টা বন্ধন ভাঙতো। যাই হোক, একটা বন্ধন ভাঙছে।
তাহলে এখানে আমরা বলতে পারি 414 কিলোজুল লেগেছে আর এই বন্ধন ভেঙে গেছে। বন্ধন না ভাঙলে তো বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে না। আমরা জানি যে অণু কখনো বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, বিক্রিয়ায় অংশগ্রহণ করা হচ্ছে পরমাণু। তাহলে বিক্রিয়ায় অংশগ্রহণ করার জন্য অবশ্যই এই ক্লোরিন অণুর যে কার্বন কার্বন বন্ধন আছে সেটা ভেঙে যেতে হবে। তাহলে এই বন্ধনটা ভাঙছে, এই বন্ধনটা ভাঙার জন্য ক্লোরিন আর ক্লোরিনের মধ্যে বন্ধন শক্তি হচ্ছে কত, 240 কিলোজুল পার মোল। তাহলে তাহলে এখানে মোট শক্তি দিতে হয়েছে কতটুকু, আমাদের মোট শক্তি দিতে হয়েছে এই দুইটার যোগ করলে যেটা হবে সেটা 4 4 8 5 6, তাহলে 658 কিলোজুল শক্তি কি করতে হয়েছে এখানে আমাদের দিতে হয়েছে। এই দুইটা বন্ধন প্রথমে ভাঙার জন্য এই পরিমাণ শক্তি দিতে হবে, অর্থাৎ এই পরিমাণ শক্তি হয় আমরা দিয়েছি অথবা তারা পরিবেশ থেকে এই পরিমাণ শক্তি গ্রহণ করছে। আর এবার তৈরি হয়েছে কোন কোন, এবার কার্বন এবং ক্লোরিন বন্ধন তৈরি হয়েছে। আমরা জানি বন্ধন তৈরি হওয়ার সময় তাপ কি হয়ে যায়, বের হয়ে আসে। এখানে কি হয়, তাপ বের হয়। তাহলে এটা হচ্ছে গৃহীত তাপ, এগুলো হচ্ছে কি গৃহীত তাপ, ঠিক আছে, H1 বলতে পারি। আর এটা হচ্ছে নির্গত তাপ, তাহলে নির্গত তাপ হচ্ছে H2। H2 ইজ ইকুয়াল টু হবে কত, এমনভাবে H2 লিখলাম যেমন এটা হাইড্রোজেন হয়ে গেল, ঠিক আছে। তো এইভাবেই তো লিখতে হবে, তাছাড়া তার কোনো উপায়ও নাই। তো এখানে গৃহীত তাপটা কত হবে তোমাদের দেখো, এখানে কার্বন এবং ক্লোরিন বন্ধন তৈরি হয়েছে, তাহলে এই বন্ধন তৈরি হওয়ার জন্য তাপ বের হবে কত, যেহেতু এটা বন্ধন তৈরি হয়েছে তাহলে এখানে একই পরিমাণ তাপ কি হবে এখানে বের হয়ে আসবে। কি পরিমাণ তাপ বের হয়ে আসবে, কার্বন এবং ক্লোরিনের বন্ধন শক্তি দেওয়া আছে 326 কিলোজুল পার মোল। তাহলে এখানে 326 কিলোজুল শক্তি কি হয়ে যাবে, বের হয়ে আসবে। এখানে যেমন গৃহীত হয়েছিল এই পরিমাণ শক্তি কি হয়েছিল, এখানে গৃহীত হয়েছিল, আর এখানে কি হবে ওই পরিমাণ শক্তি বের হয়ে আসবে। আর হাইড্রোজেন এবং ক্লোরিন বন্ধন তৈরি হয়েছে, তাহলে এখান থেকেও কি হবে, শক্তি বের হবে। কি পরিমাণ, হাইড্রোজেন এবং ক্লোরিনের বন্ধন শক্তি হচ্ছে কত, 441, অর্থাৎ এখানে 431 কিলোজুল শক্তি বের হয়ে আসবে। সবই এক মোল করেই আছে, কোনো সমস্যা নাই। ওই জন্য আমাদের আলাদাভাবে 2 দিয়ে গুণ করতে হলো না, ঠিক আছে। যদি এখানে 2 থাকতো তাহলে 2 দিয়ে গুণ করতে হইতো, 2 মোল উৎপন্ন হইতো। তাহলে এগুলো সব এক মোল করেই আছে, তাহলে এই দুইটা আমরা যোগ করবো। তাহলে মোট নির্গত শক্তি হচ্ছে কত, 7 3 2 5 4 3 7। তাহলে আমরা দেখলাম যে নির্গত শক্তির পরিমাণ বেশি, আর এইখানে গৃহীত তাপ অর্থাৎ তাপ হওয়ার জন্য যে পরিমাণ শক্তি দিতে হয়েছে বা সে পরিবেশ থেকে গ্রহণ করছে সেটি হচ্ছে কম। তাহলে এখানে ডেল এইচ এর মান হবে কত, আমাদেরকে 757 থেকে 658 কি করতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে এখানে হচ্ছে -99, তাহলে -99 কিলোজুল তাপ এখানে কি হয়েছে, অর্থাৎ প্রতি মোল মিথেন পোড়ানোর ক্ষেত্রে, প্রতি মোল মিথেন পোড়াতে -98 কিলোজুল তাপ শক্তি কি হয়েছে, বের হয়েছে অতিরিক্ত। এগুলো বের হয়েছে, এগুলো প্রবেশ করছে, তাহলে তাপ কি হয়েছে এখানে গৃহীত হয়ে, তার মানে তাপ 99 কিলোজুল তাপ কি হয়েছে এখানে নির্গত হয়েছে অতিরিক্ত, ঠিক আছে। এই জন্য এটি একটি তাপ উৎপাদী বিক্রিয়া, অথবা ডেলের যেহেতু ঋণাত্মক, বা আমরা সাইন দেখেও বুঝতে পারবো, ডেলের যেহেতু ঋণাত্মক সেটি একটি তাপ উৎপাদী বিক্রিয়া, অর্থাৎ এই বিক্রিয়া 99 কিলোজুল পার মোল তাপ উৎপন্ন হয়, অর্থাৎ প্রতি মোল মিথেনকে পোড়াতে 99 কিলোজুল তাপ উৎপন্ন হয়, ঠিক আছে। ওকে, তো এইভাবে তাপ হারি বিক্রিয়ার হিসাবও আমরা করতে পারবো। যে কোনো বিক্রিয়ার ক্ষেত্রে যদি এরকম বন্ধন শক্তিগুলো দেওয়া থাকে তাহলে আমরা বিক্রিয়কগুলোর জন্য হচ্ছে গৃহীত তাপ, আর উৎপাদগুলোর জন্য হচ্ছে নির্গত তাপ। এটা হচ্ছে নির্গত তাপ, এটা হচ্ছে গৃহীত তাপ। এখান থেকে নির্গত তাপ থেকে গৃহীত তাপ বের করে আমরা বুঝতে পারবো কি হবে যদি নির্গত তাপের পরিমাণ কি হয়। সরি, এখানে আমাদের কি করতে হবে, এখানে আমি ডেলিসটা ভুল করছি। সাধারণত নির্গত তাপ থেকে না, বরং বাদ দিতে হয় তোমার গৃহীত তাপ থেকে নির্গত তাপ বিয়োগ করতে হয়। এখানে H1 থেকে H2 বিয়োগ করতে হয়, ঠিক আছে। H1 থেকে H2 বিয়োগ করতে হয়, এখানে আমি একটুখানি ভুল করেছি। তাহলে H1 থেকে, অর্থাৎ গৃহীত তাপ থেকে নির্গত তাপ বিয়োগ করতে হবে, ঠিক আছে। কি করতে হবে, গৃহীত তাপ থেকে নির্গত তাপ বিয়োগ করতে হবে। ওকে, তাহলে গৃহীত তাপ এত, নির্গত তাপ এত, H1 - H2, সেক্ষেত্রে -99, ঠিক আছে। তাহলে সূত্রটা এখানে আমাদের ছিল, এই যে দেখো তোমরা, বিক্রিয়কগুলোর মোট বন্ধন শক্তি থেকে উৎপাদগুলোর মোট বন্ধন শক্তি বিয়োগ করতে হবে। অর্থাৎ H1 H2 না ধরে, হ্যাঁ B1 B2 ধরতে পারো, এটাই ভালো। তখন H2 লিখতে গেলে ওটা হাইড্রোজেনের সংকেত চলে আসতেছে, B1 B2ই ভালো, ঠিক আছে।
তাহলে আমরা দেখলাম এইভাবে আমরা তাপ উৎপাদী এবং তাপহারী বিক্রিয়া হিসাব করতে চাই। তাহলে এই জিনিসটা যেহেতু আমার ভুল হয়েছে, তোমাদের মনে থাকবে, ভুল হওয়া মাঝে মাঝে ভালো। তাহলে এখানে অবশ্যই কি করতে হবে, গৃহীত থেকে নির্গতটা বিয়োগ করতে হবে। ঠিক আছে, তো জেনারেলি আমরা পরেরটা থেকে আগেরটা বাদ দিই, তো এইখানে আবার উল্টাটা, এখানে গৃহীত আগেরটা থেকে পরেরটা বিয়োগ করতে হবে, অর্থাৎ আমরা কতটুকু দিলাম এবং কতটুকু পাইলাম এইভাবে হিসাব করতে হবে। ঠিক আছে, কিন্তু আমরা অন্য অন্য সময় হিসাব করি যে আমরা কতটুকু, হ্যাঁ এইভাবেই তো হিসাব করি, দিলাম কত আর পাইলাম কত, এভাবেই তো হিসাব করতে হয়। ঠিকই আছে, এরপর হচ্ছে 8.2 রাসায়নিক শক্তির ব্যবহার, অর্থাৎ ইউজেস অফ কেমিক্যাল এনার্জি। রাসায়নিক শক্তিকে বিভিন্ন শক্তিতে রূপান্তরিত করে আমরা বিভিন্নভাবে ব্যবহার করতে পারি। রাসায়নিক শক্তিকে অন্য প্রকারের শক্তিতে রূপান্তর। রাসায়নিক শক্তি তাপ, আলো, বিদ্যুৎ শক্তি বা যান্ত্রিক শক্তি ইত্যাদি যে কোনো শক্তিতে রূপান্তরিত হতে পারে। নিচে তার উদাহরণ দেওয়া হলো। জ্বালানি পোড়ানো, কয়লা, প্রাকৃতিক গ্যাস, কাঠ ইত্যাদি পোড়ালে আমরা তাপ ও আলো পাই। তাপ ও আলো মূলত এই পদার্থগুলোর মধ্যে বিদ্যমান রাসায়নিক শক্তি থেকে পাওয়া যায়। দহন বা পোড়ানো হলে কোনো পদার্থকে বায়ুর অক্সিজেনের সাথে বিক্রিয়া করানো হয়। তাহলে তাহলে দহন বা পোড়ানো মানে মূলত হচ্ছে তার সাথে বায়ুর অক্সিজেনের বিক্রিয়া করানো। তাহলে দহন মানে কি, ওই পদার্থের সাথে, দহন কথার অর্থ হচ্ছে ওই পদার্থের সাথে অক্সিজেনের বিক্রিয়া, এটাকেই বলা হচ্ছে কি দহন। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো মিথেন গ্যাস, এটা বারবার আসতেছে। মিথেনে যখন দহন ঘটে, অর্থাৎ মিথেনকে যখন অক্সিজেনের সাথে বিক্রিয়া ঘটানো হয়, তখন কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প, তাপ এবং আলো সৃষ্টি হয়। মেনলি যে কোনো দহনের এগুলো হচ্ছে কমন উপাদান, একটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প এবং তাপ এবং আলো। ঠিক আছে, এখন সাধারণত আমরা জৈব উপাদানগুলোকে এ, পুরাই, সেগুলোতে ম্যাক্সিমাম সময়ই কি থাকে, কার্বন ডাই অক্সাইড থাকে। এই জন্য কার্বন ডাই অক্সাইড একটা দহন বিক্রিয়ার কমন উপাদান। বাট যদি সেটা কার্বন ছাড়া অন্য কারোর সাথে অক্সিজেনের বিক্রিয়া হয়, তখন তো কার্বন হবে না, কিন্তু জলীয় বাষ্পটা মোটামুটি থাকে। মূলত যাদেরকে পোড়ানো হয় সেগুলো বেশিরভাগই জৈব যৌগ, সেগুলোর মধ্যে কার্বন এবং হাইড্রোজেন সবসময় থাকেই। এই জন্য এখানে কার্বন ডাই অক্সাইড এবং দহন বিক্রিয়া, এই জন্য ম্যাক্সিমাম ক্ষেত্রেই কার্বন ডাই অক্সাইড এবং জলীয় বাষ্প হয়। এখন দহন বিক্রিয়া এরকমও তো হইতে পারে, ক্যালসিয়াম এবং অক্সিজেন, এটাকেও আমরা থিওরিটিক্যালি কি দহন বিক্রিয়া বলতে পারি। সো এখানে তো ডেফিনেটলি এখানে কি হবে না, কার্বন ডাই অক্সাইড এবং পানি উৎপন্ন হবে না, তখন এখানে কার্বনও নাই, অক্সিজেনও নাই। ঠিক আছে, সাধারণত এগুলোকে দহন ওইভাবে বলা হয় না, থিওরিটিক্যালি দহন বললেও আমরা দহন বলতে মূলত জৈব যৌগের সাথে অক্সিজেনের বিক্রিয়াটাকেই বুঝে থাকি। তো আতশবাজি, তোমরা বড় কোনো অনুষ্ঠানের রাতে আকাশে যে আতশবাজি দেখো, সেখান থেকে আলো এবং শব্দ পাওয়া যায়, মাঝে মাঝে তাপও পাওয়া যায়। আতশবাজির ভিতরে, বা যেটাকে আমরা ককটেল বলতেছি, এর ভিতরে যে রাসায়নিক পদার্থগুলো থাকে তাদের মধ্যে রাসায়নিক বিক্রিয়া ঘটে, ফলে রাসায়নিক শক্তি আলো ও তাপ শক্তি এই দুই শক্তিতে রূপান্তরিত হয়। তো আতশবাজিতে কি হয়, আলো এবং শব্দ হয়। আতশবাজিতে মেইনলি কি হয়, আলো এবং শব্দ হয়। তো আতশবাজিতে বিভিন্ন ধরনের আলো উৎপন্ন হয়, আর ককটেলে খুব সাধারণত শব্দই হয়, এটাতে আলো ওইভাবে উৎপন্ন হয় না। তো কিছু পরিমাণ তাপও উৎপন্ন হয়। আতশবাজিতে তাপ খুবই কম উৎপন্ন হয়, কিন্তু মেইনলি আলো এবং শব্দ হয়, ফটফট ফটফট করে শব্দ হয় এবং আলো জ্বলে। ড্রাই সেল, তোমরা সবাই দেখেছো, টর্চ লাইট, দেওয়াল ঘড়ি, কম্পিউটারের মাউস এবং টেলিভিশনের রিমোট ইত্যাদিতে যে পেন্সিল ব্যাটারি ব্যবহার করা হয়, সেগুলো আসলে ড্রাই সেল বা ব্যাটারি বা ড্রাই সেল সম্বন্ধে, ড্রাই সেল, ঠিক আছে, ব্যাটারি বা ড্রাই সেল সম্বন্ধে আর একটা অধ্যায় আছে পরে, এটা আমরা জানবো। তাহলে এইগুলোতে সাধারণত রাসায়নিক বিক্রিয়া হয়। টর্চ লাইটে, দেওয়াল ঘড়ি, কম্পিউটারে এগুলোতে আমরা ব্যাটারি ব্যবহার করি, যদিও এখন আর তোমার কম্পিউটার মাউস আর ব্যাটারি লাগে না, এখন সরাসরি ওরা কম্পিউটার এবং ল্যাপটপ থেকেই তোমার চার্জ নিয়ে এটা চলে। ড্রাই সেলের মধ্যে যে সকল রাসায়নিক পদার্থ থাকে তাদের মধ্যে রাসায়নিক বিক্রিয়া ঘটে, আর এই রাসায়নিক বিক্রিয়ার ফলে রাসায়নিক শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়। তাহলে এখানে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে, রাসায়নিক বিক্রিয়ার কারণে যে ইলেকট্রন উৎপন্ন হয়, আমরা জানি যে রাসায়নিক বিক্রিয়ায় কি হয়, ইলেকট্রন আদান প্রদান ঘটে। এই যে ইলেকট্রন এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, এই মাঝখানে ইলেকট্রনের প্রবাহ থেকেই মূলত বিদ্যুৎ প্রবাহ পাওয়া যায়। মূলত ইলেকট্রনের প্রবাহই হচ্ছে বিদ্যুৎ প্রবাহ, এটা আমরা জানি। ড্যানিয়েল সেল, তোমরা বাসে ট্রাকে যে ব্যাটারি দেখে থাকো তা মূলত ড্যানিয়েল সেল। তাহলে আমরা যে বাস ট্রাকে যে ব্যাটারি দেখে থাকি, সেই ব্যাটারিগুলো হচ্ছে ড্যানিয়েল সেল। এই ড্যানিয়েল সেলগুলোতে বাস ট্রাকের কি হয়, টিপ দেওয়া হয়, তোমার বিভিন্ন ধরনের সংকেতগুলো, তোমার লাইট জ্বলে, তোমার হর্ন হয়,
এগুলো এই ড্যানিয়েল সেল থেকেই হয়। জিঙ্ক সালফেট দ্রবণের মধ্যে জিঙ্ক ধাতুর দণ্ড এবং কপার সালফেট দ্রবণের মধ্যে কপার ধাতুর দণ্ড ব্যবহার করে ড্যানিয়েল সেল তৈরি করা হয়। নিচের উদাহরণ দেওয়া হলো। তাহলে একটা ড্যানিয়েল সেলে কি কি থাকে? দুইটা তোমার দুইটা পাত্র থাকে। একটা পাত্রে কপার সালফেটের দ্রবণ থাকে, আর একটা পাত্রে কি থাকে? জিঙ্ক সালফেটের দ্রবণ থাকে। ঠিক আছে, এইটা হচ্ছে কপার সালফেটের দ্রবণ, আর এটা হচ্ছে জিঙ্ক সালফেটের দ্রবণ। তাহলে এইখানে একটা কপারের দণ্ড দেওয়া হয়, এখানে একটা কিসের দণ্ড দেওয়া হয়? একটা কপারের দণ্ড, আর এইখানে একটা দেওয়া হয় জিঙ্কের দণ্ড। ঠিক আছে, তো এটা হচ্ছে কপারের ক্ষেত্রে কপারের দণ্ড দেওয়া হয়, জিঙ্কের ক্ষেত্রে জিঙ্ক দণ্ড দেওয়া হয়। ঠিক আছে, জিঙ্ক সালফেট দ্রবণের মধ্যে জিঙ্ক ধাতুর দণ্ড এবং কপার সালফেট দ্রবণের মধ্যে কপার দণ্ড দেওয়া দিয়ে তোমার ড্যানিয়েল সেল তৈরি করা হয়। এই বিক্রিয়ার মাধ্যমে রাসায়নিক শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়। তো এইখানে ঘটনাটা কি হয়? তো এইখানে জেনারেলি তো এই বিক্রিয়াটা যদিও এখানে কি মেকানিজম হয় এটা তোমাদের খুব একটা হয়তো জানা দরকার নেই, তারপর আমি যদি একটুখানি বলি, তাহলে এখানে কপার আয়ন এবং সালফেট আয়নে বিভক্ত হয়। ঠিক আছে, আর এখানে আমরা জানি যে পানির মধ্যে কি থাকে? H+ এবং OH- থাকে, আর এখানে কি থাকে? তাহলে জিঙ্ক প্লাস আর কি থাকে? সালফেট আয়ন এখানে থাকে। ওকে, তাহলে এইখানে জেনারেলি যেটা হয় যে হাইড্রোজেনের চেয়ে কপারটা একটু কম সক্রিয় আর জিঙ্কটা একটু বেশি সক্রিয়। ঠিক আছে, পানির চেয়ে। তো এখানে যেটা হয়, তাহলে কপার এখান থেকে কি হয়? কপার এই তোমার এখানে যায়, কপার দণ্ডের কাছে যায়, গিয়ে সেখান থেকে তোমার সাধারণত সে কি করে, মানে প্রথমে এখানে জিঙ্ক যায়, জিঙ্কটা কি করে? ইলেকট্রন ত্যাগ করে, জিঙ্ক ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক আয়নে পরিণত হয় সে দ্রবণে আসে। আর জিঙ্কের এই ত্যাগকৃত ইলেকট্রনটা এখানে তার দিয়ে কোথায় আসে? এখানে এই দণ্ডে আসে। তো কপার সেখানে গিয়ে কি করে? সেই ইলেকট্রনটাকে গ্রহণ করে, ইলেকট্রন গ্রহণ করে কপার ধাতুতে পরিণত হয়। ঠিক আছে, কপার ধাতুতে পরিণত হয়, এটা আস্তে আস্তে মোটা হয়, জিঙ্ক এরিয়াটা আস্তে আস্তে কি হয়? ক্ষয় হয়। ঠিক আছে, এটা হচ্ছে মেইন মেকানিজম, এটা হচ্ছে কি প্রধান মেকানিজম এখানে। কিন্তু এটাকে করানোর জন্য এখানে বিশেষ কিছু ব্যবস্থা থাকে। জাস্ট আমি তোমাদের একটা ওভারভিউ দেওয়ার জন্য কি করলাম, একটা বেসিক যে ধারণা সেই বেসিক ধারণা দিলাম। তো মনে করো না যে শুধুমাত্র এই রকম করেই ঘটনাটা ঘটে, এখানে আরো অনেক মেকানিজম আছে, বাট এটা হচ্ছে বেসিক ধারণা। জিঙ্ক বেশি সক্রিয়, এই জন্য জিঙ্ক কি হয়? আস্তে 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 ইলেকট্রন ত্যাগ করে আর দ্রবণের মধ্যে চলে আসে। ঠিক আছে, আর এখানে সালফেট আয়ন এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার একটা সুযোগ থাকে। এখানে অনেকগুলো সিস্টেম থাকে, এখানে এই দুই ইয়ার মধ্যে আবার সংযোগ থাকে সেরকম। যাই হোক, মানে মেইন মেকানিজমটা হচ্ছে এখানে কি থাকে? জিঙ্কটা বেশি সক্রিয় হওয়ার কারণে জিঙ্ক কি করে? ইলেকট্রন ত্যাগ করে দ্রবণের মধ্যে চলে আসে, আর ওই ইলেকট্রনটা কে গ্রহণ করে? কপার গ্রহণ করে। ওই ইলেকট্রনটা এই তড়িৎদ্বার দিয়ে এখানে কপারে আসে, কপার সেই ইলেকট্রনটাকে কি করে? গ্রহণ করে কপার ধাতুতে পরিণত হয়ে যায়। ঠিক আছে, তো কপার কম সক্রিয় আর জিঙ্ক হচ্ছে বেশি সক্রিয়। তো এইভাবে কি হয়? তোমার বিদ্যুৎ প্রবাহ হয়। এই বিদ্যুৎ প্রবাহ এখানে যদি আমরা লাইট, ফ্যান, হর্ন অনেক কিছু দেই, সাধারণত এই যখন ব্যাটারি দুই প্রান্তে দুইটা থাকে আর এখানে কি হয়? সুইচ থাকে। যখন মূলত সুইচটা চালু করে দেওয়া হয় তখনই এই ইলেকট্রনগুলো এইদিকে আসার সুযোগ পায়, আর তখনই এখানে বিক্রিয়া ঘটে এবং ইলেকট্রন এদিক দিয়ে প্রবাহিত হয় এবং এখানে যে যন্ত্র থাকে সেটাকে চালায়। ঠিক আছে, তো এটা মোটামুটি এখানকার একটা কি ছিল? বেসিক কনসেপ্ট ছিল, বাট এটাই শেষ কথা না, এখানে আরো তোমার বেশ কিছু মেকানিজম আছে। ঠিক আছে, রাসায়নিক শক্তি থেকে রূপান্তরিত বিভিন্ন শক্তির ব্যবহার। ইতিমধ্যে আমরা জেনেছি পদার্থের মধ্যে রাসায়নিক শক্তি সঞ্চিত থাকে। এই শক্তিকে পরবর্তীকালে বিভিন্ন শক্তিতে রূপান্তরিত করে আমরা বিভিন্ন কাজে লাগাই। পৃথিবীতে সকল প্রকার শক্তির মাঝে রাসায়নিক শক্তি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। তাহলে কোন শক্তি সবচেয়ে বেশি ব্যবহার হয়? রাসায়নিক শক্তি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। আর আমরা পদার্থবিজ্ঞানে দেখেছি শক্তির সবচেয়ে সাধারণ রূপ কোনটি? শক্তির সবচেয়ে সাধারণ রূপ হচ্ছে কোন শক্তি? যান্ত্রিক শক্তি। ঠিক আছে, রান্নার তাহলে সবচেয়ে বেশি ব্যবহার হয় রাসায়নিক শক্তি, আর সবচেয়ে সাধারণ রূপ হচ্ছে যান্ত্রিক শক্তি। রান্নার কাজে আমরা জ্বালানি হিসেবে কাঠ বা প্রাকৃতিক গ্যাস ব্যবহার করি। কাঠ বা
প্রাকৃতিক গ্যাস পোড়ালে এদের ভিতরের রাসায়নিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়। কাঠ পোড়ালে যে তাপ পাওয়া যায় সে তাপ ব্যবহার করে রান্না করা হয়। ইটভাটায় ইট সহ বিভিন্ন পাত্র তৈরি করা হয়। লোহা, ইস্পাত এবং সিরামিক্স প্রভৃতি কারখানায় প্রচুর তাপের প্রয়োজন হয়, তখন এগুলোকে প্রথমে গলাইতে হয়। গলানোর পর বা না গলিয়ে একটুখানি নরম করা হয়, করে বিভিন্ন ধরনের শেপ দেওয়া হয় বা এদের সাথে অন্যান্য পদার্থ মিশ্রিত করা হয়। এক্ষেত্রে কয়লা, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস ইত্যাদি খনিজ জ্বালানি তাপ ইঞ্জিনে ব্যবহার করা হয়। তো তাপ ইঞ্জিনে কি ব্যবহার করা হয়? এই যে বিভিন্ন ধরনের কয়লা, পেট্রোলিয়াম অর্থাৎ ডিজেল, পেট্রোল এগুলো ব্যবহার করা হয়। তো পেট্রোলিয়াম হচ্ছে একটা কমন গ্যাস, কমন একটা নাম। এই পেট্রোলিয়ামের মধ্যে অনেক কিছুই পড়ে। তোমার পেট্রোল, অকটেন, ডিজেল, কেরোসিন থেকে শুরু করে সবগুলো পেট্রোলিয়ামের মধ্যে পড়ে। এই জ্বালানি ইঞ্জিনের দহন চেম্বারে, এই জ্বালানিগুলো ইঞ্জিনের যে দহন চেম্বার আছে সেখানে পুড়িয়ে যে তাপশক্তি উৎপন্ন হয় তাকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে মোটর গাড়ি, জাহাজ, বিমান ইত্যাদি চালনা করা হয়। তাহলে এখানে কি করা হয়? প্রথমে জ্বালানিগুলোকে পুরানো হয়, পুড়িয়ে তার মধ্যে যে রাসায়নিক শক্তি জমা আছে সেই রাসায়নিক শক্তি থেকে তাপশক্তি উৎপন্ন করা হয়। এই তাপশক্তিটাকে পরবর্তীতে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করা হয়। তাহলে এখানে ওয়েটা কি? প্রথমে হচ্ছে রাসায়নিক শক্তি, তো এটা দরকার, অনেক সময় সৃজনশীল এগুলো আসে। শক্তির রূপান্তরের যে ধাপগুলো, প্রথমে রাসায়নিক শক্তি হয় রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে। এরপর যেমন ওগুলো কি হয়? অক্সিজেনের সাথে পুড়ে। তাহলে যে কোনো ধরনের জ্বালানি প্লাস অক্সিজেন, এখানে কি রাসায়নিক বিক্রিয়া হয়। আমরা জানি এখানে কার্বন ডাই অক্সাইড, পানি এবং জলীয় বাষ্প, যেগুলোই হোক, পানিটাকে জলীয় বাষ্প হিসেবে উৎপন্ন হয়। আরেকটি হচ্ছে তোমাদের এখানে উৎপন্ন হয় শক্তি। কি শক্তি? তাপ শক্তি উৎপন্ন হয়। তাহলে রাসায়নিক বিক্রিয়া হয়। এই রাসায়নিক বিক্রিয়া হওয়ার পর সেখান থেকে তাপ শক্তি উৎপন্ন হয়। সেই তাপ শক্তিকে পরবর্তীতে কি করা হয়? যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করা হয়। ঠিক আছে? আর যদি এটা ডাইনামো হয়, এই যান্ত্রিক শক্তি পরবর্তীতে আবার কি করে? বিদ্যুৎ শক্তি উৎপন্ন করে। ঠিক আছে? যদি এটা ডাইনামো হয়, ডাইনামোর ইঞ্জিন বা জেনারেটরের ইঞ্জিন যদি চালানো হয়, তাহলে জেনারেটর যান্ত্রিক শক্তি পরবর্তীতে বিদ্যুৎ শক্তি উৎপন্ন করে। এই বিদ্যুৎ শক্তি আবার কি করে? আলোক শক্তিতে রূপান্তর হয়, তাই না? বিদ্যুৎ শক্তি থেকে আবার কি হয়? আলো হয়। আবার যদি ওই বিদ্যুৎ দিয়ে আবার যদি গাড়ি চালানো হয়, সেটি আবার কি হয়? আবার রাসায়নিক শক্তিতেই আবার কি? আবার গাড়ি চালালে সেটি আবার যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। ঠিক আছে? মানে এগুলো অনেক, মানে একটার পর একটা বিভিন্ন ধাপের পর ধাপ কি হয়? ইউজ হইতে থাকে, মানে পরিবর্তিত হতেই থাকে। ঠিক আছে? তো রাসায়নিক শক্তির কথা বলতে গেলে প্রথমেই চালক সংশ্লেষণের কথা উল্লেখ করতে হয়। এই যে এখানে বিদ্যুৎ, এই বিদ্যুৎ দিয়ে যদি আমরা হিটার চালাই তাহলে সেখান থেকে আবার কি? তাপ হয়। ঠিক আছে? তার মানে আমরা আমাদের যে বাস্তব লাইফে আছে এগুলো কি করতে থাকি? শক্তির যে ৯টি রূপ আছে, শক্তির কয়টি রূপ? এই ৯টি রূপকে আমরা কি করতে পারি? পর্যায়ক্রমে আমাদের বিভিন্ন প্রয়োজনে ব্যবহার করতেই থাকি, রূপান্তরিত করতেই থাকি। ওকে? তো রাসায়নিক শক্তির আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা ইউজ, সেটা হচ্ছে সালোক সংশ্লেষণ। তো উদ্ভিদের সবুজ অংশে ক্লোরোফিল থাকে। এই ক্লোরোফিলের সহায়তায় সূর্যের আলো উদ্ভিদে মাটি থেকে মূল দিয়ে শোষিত পানি এবং বায়ু থেকে শোষিত কার্বন ডাই অক্সাইডের মধ্য দিয়ে বিক্রিয়া ঘটিয়ে গ্লুকোজ তৈরি করে। তাহলে এখানে কি হয়? বিক্রিয়ক হিসেবে কাজ করে এই যে কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড বিক্রিয়ক হিসেবে কাজ করে। আর পানি, আর উৎপাদ হিসেবে কাজ করে কে? গ্লুকোজ, অক্সিজেন, আবার পানিও উৎপন্ন হয় এই বিক্রিয়ায়। আর এক্সট্রা হিসেবে এখান থেকে কিছু তাপ উৎপন্ন হয়। ঠিক আছে? যাই হোক, এগুলো হচ্ছে এখানে তোমার মেইন উৎপাদ। শ্বসন প্রক্রিয়া তাপ উৎপন্ন হয়, এখানে না, শ্বসনই। তো তো এই গ্লুকোজটা হচ্ছে এক ধরনের শর্করা। এর সংকেত হচ্ছে কত? C6H6O12। এটা আমরা পড়েছি যে এটা স্থূল সংকেত কত হয় বলো দেখি? CH, এটা O, CH2O, তখন 6 দিয়ে সবাইকে ভাগ করা যাবে। ওকে? তো শর্করা গ্লুকোজ নামক শর্করা তৈরি করে, সেই সাথে অক্সিজেনও উৎপন্ন হয়। এই অক্সিজেন উদ্ভিদ হতে বের হয় প্রস্বেদন প্রক্রিয়ায়, বের হয়ে যায়, বাতাসে মিশে যায়। এটি প্রস্বেদন প্রক্রিয়াতে পানি বের হয়, তো এটা এমনিতেই বের হয়ে যায়। এই প্রক্রিয়াটাকেই আমরা সালোক সংশ্লেষণ বলি। তবে সালোক সংশ্লেষণ ঘটাতে যে সূর্যালোক ব্যবহার করে তা রাসায়নিক শক্তি হিসেবে শর্করার মধ্যে জমা হয়। তাহলে এখানে যে প্রভাবক হিসেবে সূর্যালোক ব্যবহার হয়, সেই সূর্যালোকটা এখানে কি হয়? এই রাসায়নিক শক্তি হিসেবে গ্লুকোজের মধ্যে জমা হয়ে থাকে। পরবর্তীতে এই গ্লুকোজ যখন আবার অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, অর্থাৎ পুড়ে যায় শ্বসন প্রক্রিয়ায়,
এটা কিন্তু আবার অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, ব্যাক রিয়াকশন। তখন ওই শ্বসন প্রক্রিয়া সেটি আবার সেম ভাবে কি হয়, ওই সূর্যের আলো অর্থাৎ তাপটা উৎপন্ন করে, সেই তাপ দিয়েই উদ্ভিদ এবং প্রাণীর শরীরের বিভিন্ন কাজ চলে। ওকে, তাহলে এখানে তোমরা বলতে পারো ক্লোরোফিলের কাজটা কি? ক্লোরোফিলের কাজটা হচ্ছে সূর্যের আলোকে কি করা, এই সংশ্লেষণ করে এই ফটোসিনথেসিস সূর্যের আলোটাকে গ্রহণ করাটাই হচ্ছে কি ক্লোরোফিলের কাজ। সূর্যের আলোকে গ্রহণ করে এই বিক্রিয়ার প্রভাব হিসেবে সে কাজে লাগায়, এটা হচ্ছে ক্লোরোফিলের কাজ। ঠিক আছে, এরপর দেখো, এছাড়াও উদ্ভিদ ও প্রাণী দেহে প্রোটিন ও চর্বি জাতীয় পদার্থ তৈরি হয়, এগুলোতেও রাসায়নিক শক্তি মজুদ থাকে। মানুষ ও অন্যান্য প্রাণীকুল এইগুলো খাদ্য হিসেবে গ্রহণ করে। উদ্ভিদ ও প্রাণী দেহকে রাসায়নিক যন্ত্র বলা যেতে পারে। কি বলা যেতে পারে? রাসায়নিক যন্ত্র, যেখানে উদ্ভিদে শর্করা, প্রোটিন ও চর্বি জাতীয় খাদ্য থেকে রাসায়নিক শক্তি উৎপন্ন হয়। তাহলে মানুষের শরীরে শর্করা, প্রোটিন এবং চর্বি জাতীয় যে খাবারগুলো আছে, এই খাবারগুলো প্রতিনিয়ত কি হয়, ভেঙে যায় শ্বসন প্রক্রিয়ায়। ঠিক আছে, ভেঙে গিয়ে সেখান থেকে তাপশক্তি উৎপন্ন হয়। এবং এই যে ভেঙে গিয়ে তাপশক্তি উৎপন্ন হচ্ছে, এটা ডেফিনেটলি কেমিক্যাল রিয়াকশন। এগুলো সবই হচ্ছে দহন। তার মানে শ্বসন মূলত এক ধরনের দহন প্রক্রিয়া। এই শক্তি তাপশক্তি বা অন্যান্য প্রকার শক্তিতে রূপান্তরিত হয়। এই শক্তি ব্যবহার করে উদ্ভিদ ও প্রাণীকুল বিভিন্ন জৈবিক কার্যকলাপ সম্পাদন করে। কাজেই বুঝতে পারছো, রাসায়নিক শক্তি ছাড়া প্রাণের অস্তিত্ব অসম্ভব। তাহলে প্রাণের অস্তিত্ব অর্থাৎ একটা জীবের টিকে থাকার জন্য এবং তার চলাফেরার জন্য এবং শরীরের ভিতরে অন্যান্য যে কাজগুলো আছে, এই সবগুলো করার জন্য এই রাসায়নিক শক্তিটা প্রয়োজন। কারণ রাসায়নিক শক্তির মাধ্যমেই তারা প্রয়োজনীয় তাপ শক্তিটা পেয়ে থাকে। ওকে, রাসায়নিক শক্তির যথাযথ ব্যবহার। পেট্রোলিয়াম, কয়লা, প্রাকৃতিক গ্যাস এগুলোকে জীবাশ্ম জ্বালানি বলে। তাহলে জীবাশ্ম জ্বালানি হচ্ছে এগুলি যে মূলত অনেক হাজার হাজার লক্ষ লক্ষ বছর আগে জীব দেহ তথা সেটা উদ্ভিদ হইতে পারে, প্রাণী হইতে পারে বা অন্যান্য যে কোনো জীব হইতে পারে, এগুলো মাটির নিচে চাপা পড়ে সেগুলো হাজার বছর পর সেগুলো বিভিন্ন ধরনের রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে পরিবর্তিত হতে 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 তোমরা এখন যে অবস্থাটা, সেটা হচ্ছে পেট্রোলিয়াম, কয়লা, প্রাকৃতিক গ্যাস ইত্যাদিতে পরিণত হয়। এই জন্য এগুলোকে বলা হয় জীবাশ্ম জ্বালানি। অর্থাৎ জীবদেহের যে অবশিষ্টাংশ আছে, সেই অবশিষ্টাংশগুলোই হচ্ছে এখনকার পেট্রোলিয়াম, কয়লা এবং যা অন্যান্য যে জ্বালানিগুলো আছে সেগুলো। এই জন্য এগুলোকে জীবাশ্ম জ্বালানি বলা হয়। তো এসব জ্বালানির মাঝে রাসায়নিক শক্তি জমা থাকে। এসব জ্বালানির দহন ঘটিয়ে বা জ্বালানিকে অক্সিজেনে পুড়িয়ে জ্বালানির মধ্যে বিদ্যমান রাসায়নিক শক্তি থেকে আমরা তাপ শক্তি পাই। অর্থাৎ অক্সিজেনের সাথে যখন বিক্রিয়া করে এগুলো, তখন তোমার এখানে তাপ উৎপন্ন হয়। এই তাপ শক্তি ব্যবহার করে আমরা রান্না করি, গাড়ি চালাই, বিদ্যুৎ উৎপাদন সহ অন্যান্য কাজ করি। ঠিক আছে, এই রাসায়নিক শক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনও করা হয়। এসব এসব জীবাশ্ম জ্বালানি পোড়ালে একদিকে যেমন আমরা তাপ শক্তি পাই। আচ্ছা, একটা জিনিস এখানে তাহলে তোমরা বলতে পারো, তাহলে কিভাবে বিদ্যুৎ উৎপাদন করি? এই তাপ শক্তিকে ব্যবহার করে। তাহলে এই তাপ শক্তিকে তোমাদের ওই যে একটু আগে বললাম, তাপ শক্তিকে ব্যবহার করে এই তাপ শক্তিটাকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করা হয়, তাই না? তারপর এই যান্ত্রিক শক্তি দিয়ে যদি জেনারেটর চলে, এই যান্ত্রিক শক্তি দিয়ে যদি এই যে বলছিলাম, যদি জেনারেটর চলে, তাহলে সেখান থেকে এই জেনারেটর ঘোরার মাধ্যমে কি হয়, বিদ্যুৎ উৎপন্ন হয়। আমরা জানি যে জেনারেটরে একটা অশ্বক্ষুরাকৃতিক চুম্বকের মধ্যে যদি আমরা একটা অ্যামেচারকে ঘুরাই, তাহলে সেখানে বিদ্যুৎ উৎপন্ন হয়। ঠিক আছে, তো অন্যদিকে এই জীবাশ্ম জ্বালানি থেকে প্রচুর পরিমাণে কার্বন মনোক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হয়। তাহলে জ্বালানি পুড়িয়ে আমরা যেমন তাপ শক্তি পাই, এটা দিয়ে রান্না করি, অন্যান্য কাজ করি, সেই সাথে সাথে এখানে কিন্তু আমরা দেখি কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। প্রচুর পরিমাণে কি হয়, কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয় এবং কিছু কিছু ক্ষেত্রে কার্বন মনোক্সাইডও উৎপন্ন হয়। কার্বন মনোক্সাইডটা আছে, এটা কার্বন মনোক্সাইড, আর এটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড। তো কার্বন মনোক্সাইডে এখানে কার্বনের হচ্ছে +4 আর এখানে হচ্ছে +2। ঠিক আছে, অক্সিজেন তো সবসময় -2। তো এটা মাথায় রাখবা। জারণ সংখ্যা, এখানে কার্বনের জারণ সংখ্যা +4 আর এখানে কার্বনের জারণ সংখ্যা আছে +2। তো এই গ্যাসগুলো, তো কার্বন মাঝে মাঝে কিন্তু 2ও হয়। তো এই গ্যাসগুলো পরিবেশের ক্ষতি করে। প্রতি বছর জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে 21.3 বিলিয়ন টন কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হচ্ছে। তাহলে আমরা জানি কার্বন ডাই অক্সাইড হচ্ছে একটা কি গ্রিন হাউস গ্যাস। এটা একটা কি গ্রিন হাউস গ্যাস। এই গ্যাস কি করে, কার্বন ডাই অক্সাইডকে পরিবেশের মধ্যে, বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড ধরে রাখে। অর্থাৎ এটা কি করতে দেয় না, এর মানে তাপ ধারণ ক্ষমতা বেশি, এর তাপ ধারণ ক্ষমতা
বেশি, ফলে তাপকে বেশি পরিমাণে ধরে রাখতে পারে, যেটা মহাশূন্যে বিলীন হতে দেয় না। এজন্য পরিবেশের তাপমাত্রা বেড়ে যায়। কার্বন ডাই অক্সাইড গ্রিনহাউস গ্যাস, অর্থাৎ এটি তাপ ধারণ করে, যার ফলে বিশ্ব ধীরে ধীরে উষ্ণ হয়ে ওঠে। তাহলে গ্রিন হাউস জিনিসটা কি? গ্রিন হাউস হচ্ছে তোমার শীতকালীন, গ্রিন হাউস জানার আগে তোমাদের জানতে হবে যে গ্লাস বা কাঁচ, এটার একটি বিশেষ ধরনের কি আছে, বৈশিষ্ট্য আছে। এর বিশেষ বৈশিষ্ট্যটা হচ্ছে এই ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্যের, এটা যদি কাঁচ হয় তাহলে সে কি করতে পারে, যেগুলো হচ্ছে ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্যের আলো, সেগুলো এর মধ্যে সহজে প্রবেশ করতে পারে। ঠিক আছে, ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্যের আলো প্রবেশ করতে পারে। সাধারণত সূর্য থেকে ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্যের আলো আসে, সব তরঙ্গের দৈর্ঘ্যই আসে। তো ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্যের আলো এর মধ্যে প্রবেশ করতে পারে। এর মধ্যে যে মানুষ আর আর কাঁচের মধ্যে দিয়ে বড় ধরনের যেগুলো বড় তরঙ্গ দৈর্ঘ্য, সেগুলো কি করতে পারে না, প্রবেশ করতে পারে না। এটা একটা কাঁচের বিশেষ বৈশিষ্ট্য। তো এই তোমার শীতকালীন দেশে যেটা করা হয় সাধারণত, শীতকালীন দেশে এরকম বড় বড় ঘর তৈরি করা হয় কাঁচ দিয়ে, যে ঘরের মধ্যে কি থাকে, গাছপালা, পশু পাখি প্রাণী সব এর মধ্যে থাকে। সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে গাছপালা থাকে। এখানে কি থাকে, গাছপালা থাকে। তো গাছপালা কি করে, এই তোমার এই যে ছোট, যেগুলো ছোট ছোট ইয়া কম তরঙ্গ দৈর্ঘ্যের আলো গাছপালা শোষণ করে, এবং গাছপালা যখন তোমার আবার এই শক্তিটা কি করে, ত্যাগ করে, তখন তারা কি করে, বড় তরঙ্গ দৈর্ঘ্য আকারে ছেড়ে দেয়। কিন্তু বড় তরঙ্গ দৈর্ঘ্য আবার কাঁচ দিয়ে কি হইতে পারে না, বের হইতে পারে না। অর্থাৎ এরা যখন বিকিরণ করে তখন বড় তরঙ্গ দৈর্ঘ্য আকারে বিকিরণ করে, সেটা বা মাটি হইতে পারে বা অন্য অন্য যে কোনো পদার্থই হোক না কেন। সূর্যের আলো যখন গ্রহণ করে তখন ছোট তরঙ্গ দৈর্ঘ্য গ্রহণ করে, যখন ছেড়ে দেয় তখন বড় তরঙ্গ দৈর্ঘ্য আকারে ছেড়ে দেয়। এই বড় তরঙ্গ দৈর্ঘ্যের আলো আবার কাঁচের ভিতর দিয়ে বের হতে পারে না। ফলে এখানে কি থাকে, তাপ শুধু আসতে পারে কিন্তু তাপ বের হইতে পারে না। ফলে এটা অনেক বেশি উত্তপ্ত থাকে। ঠিক আছে, এটা অনেক বেশি উত্তপ্ত থাকে। এই জন্য কাঁচের ঘরে যদি তোমরা কেউ থাকো তাহলে বুঝতে পারবা, আস্তে আস্তে গরম হবে ঘরটা। ঠিক আছে, ফলে এখানে তাপমাত্রা কমে না। এটা সারা দিনের তাপমাত্রা সে জমা করে রাখে। ফলে দিনের রাতে যখন সূর্য থাকে না তখন এটা গরম থাকে। কেন? এখান থেকে তো তাপ বের হইতে পারে না। ঠিক আছে, তো এইভাবেই শীতকালীন দেশে তোমার ঘর গরম রাখা হয়। তো এখন এটাকে সবুজ ঘর বলা হচ্ছে কেন? সাধারণত এই যে বড় তরঙ্গ দৈর্ঘ্যের আলোটা কে ছেড়ে দিবে? সাধারণত এটা বৃক্ষ বা গাছপালাই এটা করে। তো এইজন্য এখানে কি করা হয়, এই ঘরের মাঝে, ঘরে তো মানুষ থাকে, সেই সাথে সাথে এখানে কি করা হয়, বেশি বেশি গাছপালা রোপণ করা হয়। এইজন্য বাইরে থেকে দেখলে এটাকে কি মনে হয়, সবুজ মনে হয়। এইজন্য এটাকে বলা হয় সবুজ ঘর, বা এটাকে গ্রিন হাউস বলা হয়। এই গ্রিন হাউস ইফেক্ট, তাহলে গ্রিন হাউসে কি করে, কাজ তাপ ধরে রাখার কাজ করে। আর পরিবেশের ক্ষেত্রে কার্বন ডাই অক্সাইড কি করে, এইভাবে তাপ ধরে রাখে। কার্বন ডাই অক্সাইডের তাপ ধারণ ক্ষমতা বেশি, অর্থাৎ কার্বন ডাই অক্সাইডের তাপমাত্রা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়ানোর জন্য অনেক বেশি তাপের প্রয়োজন। যেন কার্বন ডাই অক্সাইডের তাপ ধারণ ক্ষমতা বেশি, ফলে এটা কি করে, অনেক বেশি পরিমাণ তাপ নিজের মধ্যে অ্যাবজর্ব করে রাখতে পারে। তাপ সে কি করে, পৃথিবী যখন তাপ ছেড়ে দেয় সেই তাপকে সে ধরে রাখে, বা সূর্য যে তাপটা দেয় সেই তাপটাকেই কার্বন ডাই অক্সাইড নিজের মধ্যে ধরে রাখে। এটাকে সে বাইরে অর্থাৎ মহাশূন্যে বিলীন হতে দেয় না। ফলে আমাদের পরিবেশ কি হয়ে যায়, গরম হয়ে যায়, উত্তপ্ত হয়ে যায়। অ্যাজ ইফ এটা একটা কি, এই যে গ্রিন হাউসের কাঁচের যে কাঁচ যেরকম আছে সেই কাঁচের মতো করে কি করে, এটা আচরণ করে। অর্থাৎ সবুজ ঘরে যে গ্রিন হাউসে যে ঘটনাটা ঘটে, তাপ ধরে রাখা হয়, কার্বন ডাই অক্সাইড এভাবে তাপ নিজের মধ্যে ধরে রাখে, এই জন্য এটাকে বলা হয় গ্রিন হাউস ইফেক্ট। কার্বন ডাই অক্সাইডের গ্রিন হাউস ইফেক্ট বলা হয়। ওকে, তো কার্বন ডাই অক্সাইডের সাথে অ্যাকচুয়ালি গ্রিন হাউসের কোনো সম্পর্ক নেই, বাট গ্রিন হাউসের যে মেকানিজম এবং কার্বন ডাই অক্সাইডের যে তাপ ধরে রাখার মেকানিজম, ইও আলাদা, কিন্তু জাস্ট দুইজনই তাপ ধরে রাখে, এই বৈশিষ্ট্যে মিল আছে। এই জন্য এটাকে গ্রিন হাউস গ্যাস বলা হয়। আবার কার্বন ডাই অক্সাইড গ্যাস বৃষ্টির পানির সাথে বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিডও তৈরি করে। আমরা জানি অ্যাসিড জিনিসটা খারাপ, এটা সাধারণত মানুষের ত্বকের ক্ষতি করে, মেটালকে নষ্ট করে। যা বৃষ্টির পানির সাথে মাটিতে পড়ে, তো বাতাসে যদি কার্বন ডাই অক্সাইড বেশি থাকে তাহলে সেটি কি করে, আমরা জানি যে বাতাসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ থাকে জেনারেলি মাত্র 0.03%, যদিও এটা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। তো এটা যখন বাতাসে বেশি থাকবে তখন এটা বৃষ্টির পানির সাথে বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড তৈরি করবে, একে আমরা অ্যাসিড বৃষ্টি বলি। অ্যাসিড বৃষ্টি পরিবেশের অনেক ক্ষতি করে, মূলত মেটাল যেগুলো আছে, ধাতু আছে, এগুলো তো ক্ষতি করেই, সেই সাথে সাথে জীবের তোমার
ফসলের ক্ষেতে বা ধানের ক্ষেতে এগুলো বা গাছপালার উপরে যদি অ্যাসিড বৃষ্টি হয় তাহলে সেগুলো মারা যায়। ঠিক আছে? এগুলো মরে যায়, হলুদ রঙের হয়ে যায়। আবার যদি তোমার মানুষের বা পশুর ত্বকের উপর এটা পড়ে তাহলে অ্যাসিড পড়লে স্বাভাবিকভাবেই সেটা পুড়ে যাবে, আমরা জানি। আ এইজন্য অনেক সময় যদি অনেক দিন পর বৃষ্টি হয় তাহলে ১ম এই সেই বৃষ্টিতে গোসল করতে নিষেধ করা হয়। তার কারণ হচ্ছে অনেকদিন পর বৃষ্টি হলে বাতাসে কার্বন ডাই অক্সাইড, সালফার ডাই অক্সাইড এগুলো মিশে থেকে কি হবে, যখন ১ম পানি হবে তখন ১ম দিন কি হবে? অনেক বেশি অ্যাসিড তৈরি হবে স্বাভাবিকভাবেই। তো এইজন্য ১ম দিনের যে অনেক দিন পর বর্ষাকাল হোক বা অন্যান্য কাল হোক ১ম যে বৃষ্টিগুলো হবে, ১ম ১ ঘন্টা ২ ঘন্টা এই বৃষ্টিগুলোতে অ্যাসিড থাকার সম্ভাবনা অনেক বেশি। এইজন্য তোমরা যারা বৃষ্টিতে গোসল করতে পছন্দ করো, অনেকদিন পর প্রচণ্ড গরম হচ্ছে, বৃষ্টি আসলো তোমরা খুশি মনে গিয়ে কি করতেছ? গোসল করতেছো, এটাও সবসময় তোমাদের জন্য আ উপকারী নাও হইতে পারে। তোমার জন্য ক্ষতি বয়ে নিয়ে আসতে পারে। মাথার চুল উঠে যেতে পারে, শরীরের ত্বকের ক্ষতি হতে পারে। এইজন্য যদি অনেকদিন পর বৃষ্টি হয় তোমরা আনন্দের অতিশয্য হয়ে কি করো না, সঙ্গে গোসল করতে যেও না। ০.৫ ঘন্টা, ১ ঘন্টা, ২ ঘন্টা পর গোসল কইরো অথবা পরের দিন থেকে গোসল কইরো। ঠিক আছে? জীবাশ্ম জ্বালানির ব্যবহারের ফলে সৃষ্ট এ সকল কারণে একসময় পৃথিবীতে জীবের অস্তিত্ব হুমকির মুখে পড়বে। তাই জীবাশ্ম জ্বালানির পরিমিত ব্যবহার করা উচিত। তো জীবাশ্ম জ্বালানি আমরা অনেক যদি ব্যবহার করি তাহলে এগুলি একটা সময় শেষ হয়ে যাবে। আবার এগুলো শেষ হয়ে যাবে সেটা বড় কথা না। সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হচ্ছে, এসিড বৃষ্টি হচ্ছে, এগুলোর কারণে জীবের অস্তিত্ব কি হবে? ক্ষতি হবে। তো ২ দিক থেকেই ক্ষতি হবে। আবার কার্বন ডাই অক্সাইড যদি বেশি হয় তাহলে পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাবে, জলবায়ুর পরিবর্তন হবে। জলবায়ুর যেটা অলরেডি হচ্ছে, এটা হচ্ছে সবচেয়ে বেশি একটা কনসার্নিং ইস্যু, জলবায়ুর পরিবর্তন। তো কোনোভাবেই প্রয়োজনের অতিরিক্ত জীবাশ্ম জ্বালানি ব্যবহার করা উচিত নয়। তো জীবাশ্ম জ্বালানি ব্যবহার করে আমরা তাপ পাচ্ছি, তার মানে যত খুশি তত ব্যবহার করব। বিষয়টা তা না। প্রয়োজনের অতিরিক্ত ব্যবহার করা উচিত না। পৃথিবীতে যে পরিমাণ জীবাশ্ম জ্বালানি আছে তার চেয়ে বেশি জীবাশ্ম জ্বালানি তৈরি হবে না। এটাও একটা বিষয়। জীবাশ্ম জ্বালানি যা পৃথিবীতে জমা হয়েছে এর চেয়ে বেশি হয়তোবা আমরা পাবো না। তো জীবাশ্ম জ্বালানি যদি অতিরিক্ত ব্যবহার করি তাহলে একসময় জীবাশ্ম জ্বালানি শেষ হয়ে যাবে। জীবাশ্ম জ্বালানির পরিমিত ব্যবহার নিশ্চিত করতে পারলে, প্রয়োজনের অতিরিক্ত জীবাশ্ম জ্বালানি ব্যবহার না করলে পৃথিবীতে জীবাশ্ম জ্বালানির ব্যবহারের উপর চাপ কমবে এবং পরিবেশেরও কল্যাণ হবে। তাহলে ১ নম্বর, জীবাশ্ম জ্বালানি অপচয় হবে না। ওটা আমরা বেশি দিন ব্যবহার করতে পারবো আমাদের নেক্সট জেনারেশনের জন্য যে জ্বালানি তার নিশ্চয়তা দিতে পারবো। ২ নম্বর হচ্ছে আমরা যদি অতিরিক্ত ব্যবহার না করি তাহলে কার্বন ডাই অক্সাইড কম উৎপন্ন হবে। সেটা পরিবেশের জন্য কল্যাণকর হবে। আরো সবচেয়ে বেশি ভালো হবে যদি আমরা জীবাশ্ম জ্বালানির বিকল্প কিছু খুঁজে বের করতে পারি। যেমন সৌরশক্তির ব্যবহার, বায়ো বায়োমাস বা বায়োগ্যাসের ব্যবহার। তো এগুলোকে ব্যবহার করলে তোমার জীবাশ্ম জ্বালানির উপর চাপ কমবে এবং পরিবেশের ক্ষতি কম হবে। তো এটাই হচ্ছে বিষয়। এরপর হচ্ছে যে জ্বালানির বিশুদ্ধতার গুরুত্ব। রাসায়নিক শক্তির আধার হিসেবে আমরা নানা ধরনের জ্বালানি ব্যবহার করে থাকি। বিশেষ করে কাঠ, প্রাকৃতিক গ্যাস, পেট্রোলিয়াম প্রভৃতি আমরা প্রতিনিয়ত ব্যবহার করে যাচ্ছি। এ সমস্ত জ্বালানি বিশুদ্ধ হওয়া একান্ত জরুরি। স্বল্প বায়ুর উপস্থিতিতে এসব জ্বালানি পোড়ালে কার্বন ডাই অক্সাইডের সাথে কার্বন মনোক্সাইড উৎপন্ন হয়, যেটি একটি বিষাক্ত গ্যাস। তাহলে যদি আমরা দেখি যে যখন মিথেন, সেটা হচ্ছে মিথেন মনে করো, মিথেন প্লাস অক্সিজেন। তাহলে এখানে জেনারেলি উৎপন্ন হওয়ার কথা কি? কার্বন ডাই অক্সাইড প্লাস পানি প্লাস তাপ। ঠিক আছে? এখন দেখো, যখন অক্সিজেনের স্বল্পতা থাকে, যদি অল্প পরিমাণ অক্সিজেন থাকে তখন কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয় না। তখন একটা কার্বনের সাথে ২ টা অক্সিজেন লাগে। কিন্তু অক্সিজেন যদি স্বল্প থাকে তখন কার্বন মনোক্সাইড উৎপন্ন হয়। কার্বন মনোক্সাইডে একটা কার্বনের সাথে ২ টা অক্সিজেন হলেই যথেষ্ট। তাহলে যদি অল্প বায়ু হয় বা অল্প অক্সিজেন হয় সেক্ষেত্রে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন না হয়, কার্বন মনোক্সাইড উৎপন্ন হয়, যেন এটা বিক্রিয়াটা বেশি সময় ধরে চলতে পারে। ঠিক আছে? এটাই হচ্ছে ন্যাচারাল ঘটনা। অটোমেটিক্যালি তারা এই সিদ্ধান্তটা নিয়ে নেয়। যেহেতু অক্সিজেন কম আছে তাহলে একটা কার্বন ২ টা অক্সিজেন না নিয়ে একটা অক্সিজেন নিয়ে কার্বন মনোক্সাইড তৈরি করবে। যাতে করে বিক্রিয়া তাহলে কি হয়? বেশি সময় ধরে বিক্রিয়া হবে। কিন্তু এই যে কার্বন মনোক্সাইড, এটা খুবই বিষাক্ত একটি গ্যাস। তাহলে কার্বন মনোক্সাইড হচ্ছে কি? একটি বিষাক্ত গ্যাস। ওকে? তো এই গ্যাস আমাদের শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর। প্রকৃতিতে যে জ্বালানি পাওয়া যায় সেগুলো মূলত অবিশুদ্ধ থাকে। এর সাথে নাইট্রোজেন, সালফার, ফসফরাস প্রভৃতি মৌলের বিভিন্ন যৌগ মিশ্রিত থাকে। সেজন্য বাজারে এসব জ্বালানি ছাড়ার আগে যথেষ্ট পরিমাণে বিশুদ্ধ করে নেওয়া দরকার। বিশুদ্ধ না করে এসব জ্বালানি পোড়ালে কার্বন ডাই অক্সাইড গ্যাসের সাথে এসব মৌলের অক্সাইডও বাতাসে চলে আসবে
এসব অক্সাইড পানির বৃষ্টির সাথে মিশে অ্যাসিড তৈরি করবে। ফলে তখন যে বৃষ্টি হয় তার সাথে এই অ্যাসিডগুলো যথেষ্ট পরিমাণে মিশ্রিত থাকে। এই বৃষ্টিকে অ্যাসিড বৃষ্টি বলে। অ্যাসিড বৃষ্টিতে সৃষ্ট রাসায়নিক বিক্রিয়াসমূহ এখানে দিয়েছে। তো কার্বন ডাই অক্সাইডও অ্যাসিড বৃষ্টি হয়, কিন্তু কার্বনিক অ্যাসিড অত শক্তিশালী অ্যাসিড না। কিন্তু যদি আমাদের যে জ্বালানিগুলো আছে সেই জ্বালানিগুলোর সাথে শুধু কার্বনের যৌগ বাদ ব্যতীতও যদি এখানে সালফার ডাই অক্সাইড থাকে, তাহলে সেটা কার্বনের সাথে বিক্রিয়া করে সালফার ট্রাই অক্সাইড তৈরি করবে। অথবা যদি সেখানে সালফার গ্যাস থাকে, এই সালফার গ্যাস প্রথমে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কি করবে, সালফার ডাই অক্সাইড গ্যাস তৈরি করবে। এই সালফার ডাই অক্সাইড পরে আবার এটা অক্সিজেনের সাথে বিক্রিয়া করতেই থাকবে, সালফার ট্রাই অক্সাইড হবে। সেই সালফার ট্রাই অক্সাইডটা যখন কি হবে, তো এই সালফার ট্রাই অক্সাইড তোমার পানির সাথে বিক্রিয়া করবে। যখন বৃষ্টি হবে তখন এই সালফার ট্রাই অক্সাইড পানির সাথে বিক্রিয়া করে সালফিউরিক অ্যাসিড তৈরি হবে। যদি এটা 2 ধাপে বা 3 ধাপে বিক্রিয়াটা হয়, এখানে সরাসরি বিক্রিয়াটাই দিয়েছে। প্রথমেই হাইড্রোজেন থায়োসালফেট বা হাইড্রোজেন সালফেট উৎপন্ন হয়। যাই হোক, সালফিউরিক অ্যাসিড তৈরি হলো, এন্ড রেজাল্ট হচ্ছে সালফিউরিক অ্যাসিড। তাহলে সালফার ট্রাই অক্সাইড এবং পানি এই দুটি বিক্রিয়া করে সালফিউরিক অ্যাসিড তৈরি হয়। ঠিক আছে। আবার নাইট্রোজেন ডাই অক্সাইড, যদি সেখানে নাইট্রোজেন গ্যাস থাকে বা তোমার যদি নাইট্রোজেন অক্সাইড থাকে, সেক্ষেত্রে এটা আবার পানির সাথে, এবং পানি এবং অক্সিজেন দুইটিই লাগে এখানে, শুধু পানি দেওয়া হয় না। নাইট্রোজেন ডাই অক্সাইড, পানি এবং অক্সিজেন এরা পরস্পর বিক্রিয়া করে নাইট্রিক অ্যাসিড তৈরি করে। এটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড, হচ্ছে নাইট্রিক অ্যাসিড। এই দুইটা অ্যাসিডই হচ্ছে তীব্র অ্যাসিড। এই দুইটাই কি অনেক তীব্র অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড তীব্র অ্যাসিড। তো যেহেতু তীব্র, তাহলে এগুলো কি করবে, আমাদের এসিড বৃষ্টির সাথে যদি এইগুলো আসে, তাহলে সেটা অবশ্যই অবশ্যই কী হবে, ক্ষতিকর হবে। আর কার্বন ডাই অক্সাইডও পানির সাথে বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড তৈরি করে, কিন্তু এই দুইটার তুলনায় এটা একটুখানি দুর্বল। তারপরও অ্যাসিড তো কিছু না কিছু ক্ষতি করবেই আমাদের। ঠিক আছে। এরপর আছে অ্যাসিড বৃষ্টি পরিবেশের জন্য খুবই ক্ষতিকর। গাছপালা মরে যায়, জলাশয়ের পানি তোমার অম্লযুক্ত বা অ্যাসিড যুক্ত হয়ে যায়। ফলে মাছ ও অন্যান্য জলজ প্রাণীর টিকে থাকা কঠিন হয়ে পড়ে। এছাড়া যানবাহন থেকে নির্গত কালো ধোঁয়ায় কার্বন মনোক্সাইড থাকে। তার কারণ ইঞ্জিন যখন পুড়ে তখন অনেক সময় এটা যথেষ্ট পরিমাণ অক্সিজেন পায় না, যেহেতু এটা ইঞ্জিনটা কি থাকে, তোমার ভিতরে থাকে। অনেক সময় যথেষ্ট অক্সিজেন না পাওয়ার ফলে সেখানে কার্বন মনোক্সাইড উৎপন্ন হয়। নাইট্রাস অক্সাইড ও ও অব্যবহৃত জ্বালানি যেমন মিথেন ইত্যাদি থাকে। তাহলে কিছু কিছু মিথেন না পুড়েই সেগুলো সরাসরি মিথেন এই হিসেবেই গ্যাসটা বের হয়ে আসে। আবার নাইট্রাস অক্সাইডও থাকে। এই নাইট্রাস অক্সাইডটা আবার পরে কি হবে, নাইট্রোজেন অক্সাইড হবে। নাইট্রোজেন অক্সাইড থেকে সেখানে আবার নাইট্রিক অ্যাসিড তৈরি হবে। ঠিক আছে। নাইট্রাস অক্সাইড এটা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে নাইট্রোজেন ডাই অক্সাইড হবে। এটা পরে আবার অক্সিজেন এবং পানির সাথে বিক্রিয়া করে কি হবে, তোমার নাইট্রিক অ্যাসিড তৈরি হবে, HNO3। এই যে নাইট্রিক অ্যাসিড তৈরি হবে। ঠিক আছে। তাহলে এই নাইট্রিক অ্যাসিড এটা কিছুই না। তো এই নাইট্রিক অ্যাসিড আমাদের জন্য ক্ষতিকর। ওকে। এই জ্বালানিগুলো কি থাকে, যানবাহনের ইঞ্জিন থেকে বের হয়। সূর্যের আলোর উপস্থিতিতে এগুলো নানা রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে বিষাক্ত গ্যাসের ধোঁয়া সৃষ্টি করে। এদেরকে ফটোকেমিক্যাল ধোঁয়া বা ফটোকেমিক্যাল স্মোক বলে। তাহলে ফটোকেমিক্যাল স্মোক কি? তাহলে গাড়ির ইঞ্জিন থেকে যে কার্বন ডাই অক্সাইড নির্গত ধোঁয়া, কার্বন ডাই অক্সাইড তৈরি হয়, কার্বন ডাই অক্সাইড, নাইট্রাস অক্সাইড, তারপর অব্যবহৃত জ্বালানি। তো এগুলো কি হয়, যানবাহন থেকে বের হয়ে আসে। পরবর্তীতে বের হওয়ার পর এগুলো সূর্যের আলোর উপস্থিতিতে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে বিভিন্ন ধরনের বিষাক্ত গ্যাসের ধোঁয়া তৈরি করে। এগুলো কি করে, বিষাক্ত গ্যাসের ধোঁয়া তৈরি করে। ওরা কার সাথে, সূর্যের আলোর উপস্থিতিতে রাসায়নিক বিক্রিয়া করে। তো এই বিক্রিয়ার মাধ্যমে যে বিষাক্ত গ্যাসের ধোঁয়াগুলো তৈরি হয়, এই বিষাক্ত গ্যাসের ধোঁয়াগুলোকে বলা হচ্ছে ফটোকেমিক্যাল স্মোক বা ফটোকেমিক্যাল ধোঁয়া। ফটোকেমিক্যাল ধোঁয়ার বিভিন্ন উপাদান বায়ুমণ্ডলের ওজোন স্তরের ক্ষয় সাধন করে। আমরা জানি যে বায়ুমণ্ডলে যে ওজোন স্তর আছে, এটা কি করে, আমাদের পৃথিবীতে সূর্যের যে অতিবেগুনি রশ্মি যেটা আছে, অর্থাৎ আল্ট্রাভায়োলেট রে যেটাকে বলা হয়, এই রেটাকে কি করে, পৃথিবীতে আসতে বাধা দেয়। অর্থাৎ এটাকে সে ছাঁকনি হিসেবে কাজ করে, এটাকে আটকায় দেয় ওজোন স্তরটা। এই ফটোকেমিক্যাল স্মোকগুলো, তার মধ্যে একটা আছে সিএফসি। ফটোকেমিক্যাল স্মোকের মধ্যে সবচেয়ে ভয়াবহ যে জিনিসটা, সেটাকে বলা হচ্ছে সিএফসি, ক্লোরোফ্লোরোকার্বন। এটার নাম হচ্ছে কি
ক্লোরিনের ক্লোরো, ফ্লোরিনের ফ্লোরো, আর পরের সিটা হচ্ছে কার্বন। তাহলে এই যৌগে থাকে কি, ক্লোরিন থাকে, ফ্লোরিন থাকে এবং কার্বন থাকে। এই ক্লোরোফ্লোরোকার্বন এটা হচ্ছে ফটোকেমিক্যাল স্মোগের একটা উপাদান। এটা কি করে, ওজোন স্তরের সাথে বিক্রিয়া করে, আকাশের উপরে উঠে যায়, উপরে উঠে গিয়ে ওজোন স্তর যেটা আছে বায়ুমণ্ডলের, সাধারণত আয়োনোস্ফিয়ারে থাকে এরকম মেবি, তো সেখানে ক্ষতি করে, এই ফুটা করে দেয়। অলরেডি ওজোন স্তরে বিশাল বড় বড় ফুটো হয়ে গেছে, ওই দিক দিয়ে তোমার আল্ট্রাভায়োলেট রে বের হয়। কোন দেশের উপর যে ফুটো হয়েছে আমরা জানি না, আমি জানি না আর কি। তো ওজোন সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে পৃথিবীকে রক্ষা করে, কাজেই এই স্তরের ক্ষতি সাধন হলে পৃথিবীর মানুষ বিপদগ্রস্ত হয়ে পড়বে। তাহলে এই যে ফটোকেমিক্যাল স্মোকটা কি করে, এটা তাহলে কি করতে হবে, যত কম বেশি কম পারা যায় উৎপন্ন করতে হবে। এরপর হচ্ছে রাসায়নিক শক্তি ব্যবহারের নেতিবাচক প্রভাব। আমরা শক্তি পাওয়ার জন্য জ্বালানি পোড়াচ্ছি, মূলত আমরা জ্বালানি পোড়ানোর মাধ্যমে রাসায়নিক শক্তি ব্যবহার করছি। তো কি করতেছি, রাসায়নিক শক্তি ব্যবহার করতেছি। যদিও বর্তমান বিশ্বে সৌরশক্তি, নিউক্লিয়ার শক্তি, বায়ু শক্তি, স্রোতের শক্তিকেও কাজে লাগানো হচ্ছে, তবুও জীবাশ্ম জ্বালানি আমাদের প্রয়োজনীয় শক্তি সিংহভাগ যোগান দেয়। তাহলে আমরা এগুলো শক্তি ব্যবহার করলেও আমাদের মূলত জীবাশ্ম জ্বালানিটাই হচ্ছে মেইন উৎস। আগেই বলেছি প্রতি বছর জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে 21.3 বিলিয়ন টন কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হচ্ছে। গাছ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। এছাড়া আরও প্রাকৃতিক প্রক্রিয়ায় এর অনেকটা ব্যবহার হয়, অর্থাৎ যে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয় সেটা বিভিন্ন কাজে ব্যবহার হয়, কিন্তু বাকি যেটা আছে সেটা পৃথিবীতে থেকে যায়। কার্বন ডাই অক্সাইড ভারী গ্যাস বলে, তা বায়ুমণ্ডলের নিচেই থাকে। এটা কি থাকে, বায়ুমণ্ডলের নিচেই থাকে, এটা ভারী মোটামুটি। তো এর আণবিক ভর হচ্ছে কত, 44। আর উম, বাতাসের বাতাসের সবচেয়ে প্রধান উপাদান কোনটি, প্রধান উপাদান হচ্ছে নাইট্রোজেন গ্যাস। তো নাইট্রোজেন গ্যাসের ভর কত, 17 তাহলে নাইট্রোজেন 17 আর অক্সিজেন হচ্ছে, নাইট্রোজেন থাকে কত, 78%, আর অক্সিজেন থাকে তোমার 21%। ঠিক আছে, অক্সিজেন, তো অক্সিজেনের ভর হচ্ছে কত, 16 আর কার্বন ডাই অক্সাইডের ভর কত, 44 গ্রাম। আণবিক ভর হচ্ছে কত, 44, আপেক্ষিক আণবিক ভর 44। তার মানে বোঝা যাচ্ছে কার্বন ডাই অক্সাইড বাতাসের মূল যে দুইটি উপাদান সেই দুইটির চেয়ে কি ভারী, তাহলে সেটা নিচেই থাকবে। এ যখন তাপ গ্রহণ করবে তাহলে নিচের অংশই কি হবে, উত্তপ্ত হবে, এতে তো তাপ ধারণ ক্ষমতা বেশি। কার্বন ডাই অক্সাইড বায়ুর অন্য অন্য উপাদানের সাথে বিক্রিয়াও করে না, এটা বিক্রিয়াও করে যে অন্য পদার্থে পরিণত হবে সেটাও করে না। তো কার্বন ডাই অক্সাইড প্রচুর পরিমাণে শক্তি ধারণ করতে পারে, ফলে পৃথিবীর তাপমাত্রা দিনে দিনে বেড়ে যাচ্ছে। একে বৈশ্বিক উষ্ণায়ন বলে বা গ্লোবাল ওয়ার্মিং বলে। তাহলে গ্লোবাল ওয়ার্মিং এর জন্য প্রধান দায়ী কে, কার্বন ডাই অক্সাইড। বৈশ্বিক উষ্ণায়নে পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে মেরু অঞ্চলের বরফ গলে সেটি সমুদ্রের পানির উচ্চতা বাড়িয়ে দিচ্ছে। তাহলে আমরা জানি যে বরফ সাধারণত 0 ডিগ্রি তাপমাত্রায় কি গলে যায়। ঠিক আছে, তো এখন পৃথিবীর তাপমাত্রা যদি বেড়ে যায়, তাহলে গড় তাপমাত্রা যদি বাড়ে, তাহলে এই তাপমাত্রার একটা ইফেক্ট কোথায় পড়বে, মেরু অঞ্চলে গিয়েও পড়বে, সেখানেও তাপমাত্রা কি হবে, বেড়ে যাবে। তাহলে তাপমাত্রা যদি বেড়ে যায় তাহলে অতিরিক্ত তাপটুকু কি করবে, এই বরফ গ্রহণ করবে, গ্রহণ করে সে কি করে, বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ হিসেবে সে ওই তাপটা গ্রহণ করবে, গ্রহণ করে পানিতে পরিণত হবে। তাহলে তাহলে বরফটা কি হবে, তাহলে অতিরিক্ত তাপটা সে প্রশমিত করে দিবে। তো অতিরিক্ত তাপটাকে সে প্রশমিত করে দিচ্ছে, ঠিক আছে, বরফ গলে গিয়ে সেই তাপটা গ্রহণ করে প্রশমিত করতেছে। এই জন্য হয়তোবা আমরা এখনো কি প্রচন্ড গরমে অতিষ্ঠ হই নাই। যদিও দিন দিন গরম বাড়তেছে, তারপরেও যে হারে গরম হওয়ার কথা সেই হারে হচ্ছে না কেন, এই হারে গরম বাড়তেছে না কেন, আমরা এখনো টিকে আছি কেন, তার কারণটা হচ্ছে সমুদ্রের বরফ এই তাপমাত্রার কিছু অংশ কি করতেছে, গ্রহণ করে সুপ্ত তাপ। আমরা জানি বরফ গলার জন্য সুপ্ত তাপ প্রয়োজন, ফিজিক্সে আমরা পড়ছি। তো এই তাপটা সে বরফ কি করতেছে, গ্রহণ করতেছে, গ্রহণ করে তরল হচ্ছে, একদিক দিয়ে সে উপকার করতেছে, কিন্তু আরেক দিয়ে কি করতেছে, বরফ যদি গলে যায় তাহলে সমুদ্রের উচ্চতা কি হবে, বেড়ে যাবে। সমুদ্রের উচ্চতা যদি বেড়ে যায় তাহলে সমুদ্রের উপকূলবর্তী যে দেশগুলো আছে এই দেশগুলো থাকবে, সেই দেশগুলো তো ডুবে যাবে। যে দ্বীপগুলো, যে দ্বীপগুলোর উচ্চতা সমুদ্রের পানির চেয়ে কম সেই দ্বীপগুলো তো ডুবে যাবে। ঠিক আছে, যেমন বাংলাদেশ তো একটা দ্বীপ, বাংলাদেশটা একটা কি দ্বীপ। তাহলে এই একই এইভাবে যদি তাপমাত্রা বাড়ে, বরফ গলতে থাকে, বাংলাদেশ হয়তো বা ডুবে যাবে একটা সময়। যে কারণে বাংলাদেশ সহ পৃথিবীর অনেক দেশের বিশাল অংশ পানির নিচে ডুবে যাবে। ঠিক আছে, যাবে এই হারে, এইভাবে যদি চলতে থাকে তাহলে হয়তো একসময় ডুবে যাবে। কার্বন ডাই অক্সাইড ছাড়াও আরও কিছু গ্যাস আছে যেগুলো পৃথিবীর
তাপমাত্রা বৃদ্ধি করছে। তো কার্বন ডাই অক্সাইড না আরও অনেক গ্যাস আছে। কার্বন ডাই অক্সাইড হচ্ছে মেইন কালপ্রিট। তাপমাত্রা বৃদ্ধির এই ঘটনাটাকে বলা হয় গ্রিন হাউস ইফেক্ট। এটা কেন গ্রিন হাউস ইফেক্ট সেটা একটু আগে আমি বোঝালাম। আর এই সকল গ্যাসকে গ্রিন হাউস গ্যাস বলা হয়। তাহলে গ্রিন হাউস গ্যাস মেইনলি হচ্ছে কার্বন ডাই অক্সাইড, এছাড়া আছে কার্বন মনোক্সাইড, এগুলি সালফার ডাই অক্সাইড। তো কার্বন ডাই অক্সাইডের ভূমিকা এক্ষেত্রে অন্যান্য গ্যাসের চেয়ে অনেক বেশি। তোমরা ইতিমধ্যে জেনেছো জ্বালানি পোড়ানোর ফলে সৃষ্ট গ্যাসগুলো অ্যাসিড বৃষ্টি সৃষ্টি করে। তাহলে এখানে কার্বন ডাই অক্সাইড নিজেও অ্যাসিড বৃষ্টি করে। আবার জ্বালানি পোড়ালে জ্বালানির মধ্যে প্রিয় জ্বালানি না হলে সেখানে সালফার থাকতে পারে, নাইট্রোজেন থাকতে পারে। সালফার এবং নাইট্রোজেন, নাইট্রাস অক্সাইড থাকতে পারে, তারপর নাইট্রোজেন ডাই অক্সাইড থাকতে পারে, নাইট্রিক অক্সাইড যেটাকে বলতেছে, অথবা সালফার ডাই অক্সাইড থাকতে পারে, বা সালফার নিজেও থাকতে পারে। তো এগুলো সব পরবর্তীতে পানি এবং অক্সিজেনের সাথে বিক্রিয়া করে অ্যাসিড তৈরি করে। ঠিক আছে? এছাড়া আমরা একটু আগে দেখলাম যে জ্বালানি পোড়ানোর ফলে সৃষ্ট গ্যাসগুলো ফটোকেমিক্যাল স্মোক সৃষ্টি করছে। ঠিক আছে? ফটোকেমিক্যাল স্মোক বলতে বোঝাচ্ছে সিএফসি বা অন্যান্য যে গ্যাসগুলো, যেগুলো সাধারণত ওই ইঞ্জিন থেকে বের হয়। ঠিক আছে? জ্বালানি পোড়ানোর ফলে সেগুলো হইতে পারে কি কার্বন ডাই অক্সাইড হইতে পারে, কার্বন মনোক্সাইড হইতে পারে, সালফার ডাই অক্সাইড, এগুলো সব হইতে পারে, ক্লোরোফ্লোরো কার্বন। এই সবগুলোকে একসাথে বলা হচ্ছে ফটোকেমিক্যাল স্মোক। এসব গ্যাস বায়ুমণ্ডলের ওজোন স্তরের সাথে বিক্রিয়া করে ওজোন স্তরের পুরুত্ব কমিয়ে দিচ্ছে। তাহলে ওজোন স্তরের একটা মোটামুটি লেয়ার আছে পুরু, তো এগুলো কি করতেছে, উপরে উঠে যাচ্ছে, ওজোন গ্যাসের সাথে বিক্রিয়া করতেছে, বিক্রিয়া করে অন্য গ্যাসে বা অন্য পদার্থে পরিণত হচ্ছে। ফলে ওজোনের যে স্তরের যে পুরুত্বটা এটা কমে যাচ্ছে। তো বায়ুমণ্ডলের ওজোন স্তর সূর্যের ছাঁকনি হিসেবে কাজ করে। তাহলে এটা যদি পুরুত্ব কমে যায় তাহলে সূর্যের আলোকে বেশি আটকাতে পাবে না। সূর্যের আলোতে অতি বেগুনি রশ্মি বা আল্ট্রাভায়োলেট রে, যেটাকে সংক্ষেপে ইউভি রে বলা হয়, যা আমাদের শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর। এটা ক্যান্সার হতে পারে, আমাদের শরীরে ক্যান্সারের জন্য দায়ী, এমনকি ক্যান্সার পর্যন্ত সৃষ্টি করতে পারে। ওজোন স্তর এই অতি বেগুনি রশ্মিকে পৃথিবীতে আসতে বাধা প্রদান করে। কিন্তু ফটোকেমিক্যাল স্মোকের কিছু উপাদান আছে, যেমন সিএফসি গ্যাস, এগুলো কি করে, ওজোন স্তরটাকে পাতলা করে দিচ্ছে বা কমাই দিচ্ছে। ইভেন ওজোন স্তরে ফুটা পর্যন্ত তারা করে, মানে ওজোন স্তর কিছু কিছু জায়গায় ওজোন স্তর নাই, এরকম একটা অবস্থা তৈরি হয়ে গেছে। ঠিক আছে? তো এই হচ্ছে জীবাশ্ম জ্বালানি ব্যবহারের তোমার সাইড ইফেক্ট। তো ইথানলকে জ্বালানি হিসেবে ব্যবহার, তো যদি এর বিকল্প হচ্ছে ইথানল বিকল্প হতে পারে। ইথানলের অপর নাম হচ্ছে ইথাইল অ্যালকোহল। এর রাসায়নিক সংকেত হচ্ছে CH3 CH2 CH2OH, অর্থাৎ ইথাইল অ্যালকোহল। তো জীবাশ্ম জ্বালানি যেমন কেরোসিন, ডিজেল, পেট্রোল প্রভৃতির মতো ইথানলকে পোড়ালেও তাপ উৎপন্ন হয়। তাই জীবাশ্ম জ্বালানির মতো ইথানলকেও তাপ ইঞ্জিনে ব্যবহার করে কলকারখানা, গাড়ি, বিমান, জাহাজ প্রভৃতি চালানো যেতে পারে। উত্তর আমেরিকা সহ অনেক দেশে জীবাশ্ম জ্বালানির সাথে ইথানলকে মিশিয়ে তাপ ইঞ্জিনে ব্যবহার করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের সব গাড়িতে পেট্রোলের সাথে শতকরা 10 ভাগ ইথানল মিশিয়ে ব্যবহার করা হয়। ঠিক আছে? তো যুক্তরাষ্ট্র সহ এসব দেশ এখন তারা কি হয়েছে, একটু সচেতন হয়েছে। তারা পৃথিবীর 12টা বাজানোর পর মেনলি সচেতন হয়েছে। তারা এত পরিমাণ জীবাশ্ম জ্বালানি ব্যবহার করছে এবং এত পরিমাণ তারা কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করছে, যেটা সারা পৃথিবী তার দেখা যাচ্ছে 10 ভাগের 1 ভাগও কার্বন ডাইঅক্সাইড উৎপাদন করে। তারা একাই 20-30% কার্বন ডাইঅক্সাইড কি করছে, উৎপাদন করে ফেলছে। করার পর যখন পৃথিবীর 12টা বেজে গেছে, সবাই তাদেরকে দোষারোপ দেওয়া শুরু করছে। এখন তারা সচেতন হয়ে এগুলো করছে এবং বিভিন্ন দেশকে জীবাশ্ম জ্বালানি ব্যবহার করতে তারা অনুৎসাহিত করে, বিভিন্ন ধরনের চুক্তিতে সাইন করায়। কিন্তু তারা অলরেডি কি করছে, পৃথিবীর 12টা বাজিয়ে দিয়েছে। ঠিক আছে? তারা এগুলো করে অনেক উন্নত হয়ে গেছে, কিন্তু করার পর, পৃথিবীর ক্ষতি করার পর, এখন থেকে বাঁচাতে গিয়ে তারা যে ধরনের শর্ত আরোপ করছে, বিভিন্ন ধরনের নিয়ম নীতি তৈরি হয়েছে, তাতে দেখা গেছে অনুন্নত দেশগুলো উন্নত হওয়ার সুযোগটা কম পাচ্ছে। যাই হোক, তাই আমরা যত ইথানলকে জ্বালানি হিসেবে ব্যবহার করব, ততই জীবাশ্ম জ্বালানির উপর চাপ কমবে। তাহলে জীবাশ্ম জ্বালানির একটা ভালো বিকল্প হতে পারে ইথানল। ঠিক আছে? তো এখান থেকে দেখা যাচ্ছে যে ওই যে তোমার ফটোকেমিক্যাল স্মোক যেটা আছে, এটা তুলনামূলকভাবে কম উৎপন্ন হয়। ওকে, তাহলে এই ছিল আমাদের রাসায়নিক বিক্রিয়া সম্পর্কে বিভিন্ন ধরনের আলোচনা। তো আজকে আমরা এই অধ্যায়ের এই অংশেই থাকি। এরপরে 8.3 তড়িৎ রাসায়নিক বিক্রিয়া, অর্থাৎ তড়িৎ রাসায়নিক কোষ, একটা ব্যাটারিতে কি হয় না হয় সেটা নিয়ে আলোচনা হয়েছে, যেটা আমি একটুখানি কপার সালফেট এবং জিঙ্ক সালফেট দিয়ে বোঝালাম। ওইটা মূলত এখানে কি আছে, বিস্তারিত আলোচনা করা আছে, তোমরা বুঝতে পারবা। ওকে, তো আমরা নেক্সট ক্লাসে এটা নিয়ে আলোচনা করে হয়তো অধ্যায়টি শেষ করে দেবো। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি তোমাদের কোনো বুঝতে
কোথাও অসুবিধা হয় বা তোমাদের কোনো পরামর্শ থাকে তাহলে সেটা অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। আল্লাহ হাফেজ।